আমি বাংলা একাডেমিতে একটা লেখা লিখছি যে হচ্ছে জুলাই মানে 5 থেকে 8 পর্যন্ত মানুষ কি ধরনের ঐক্যবদ্ধ ছিল। সে হচ্ছে চুরি ডাকাতি ঠেকাইছে, ছিনতাই ঠেকাইছে, রাতের বেলা পাহারা দিয়েছে, কোনো সরকার ছিল না, কোনো সরকার ছিল না, কিছুই ছিল না। 24-এর যে ক্ষতটা না, আমরা সেই ক্ষতটা নিয়ে কথা বলি নাই। 24-এর ক্ষতর পরে আমরা হচ্ছে একটা আদর্শ রাষ্ট্র চাইছিলাম, সেটা নিয়েও আমরা কথা বলি নাই। আমরা কথা বলছি হচ্ছে 24-এর দায়কার, 24-এর চেতনা, 24-এর এগুলো নিয়ে আলাপ করছে। মূলত একদম আদি কওমি মাদ্রাসায় কিতাব বিভাগ মানে হচ্ছে মাওলানা হইতে হইলে, মাওলানা সাহেব যে হয়, মাওলানা হইতে হলে 11-12 বছর লাগতো। তারপরে হচ্ছে ক্রমশ কিছু ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কিছু কমাইছে, ধরেন যেগুলো প্রয়োজনীয় না, কম প্রয়োজনীয় মনে করছে। যেমন কোথাও কোথাও ফার্সি ভাষা কমাইছে, কারণ ফার্সি ভাষা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। কোথাও কোথাও যুক্তিবিদ্যা পড়ানো হইতো, যুক্তিবিদ্যা পড়ানো বাদ দিছে। শিবিরের যে চরিত্র, সে চরিত্রটা তো আসলে সবার কাছেই নানাভাবেই, কিন্তু তারপরে হচ্ছে আপনি বাইরের ব্যাপারগুলো দেখে, তারপরে হচ্ছে নানাভাবে আর্থিক সহায়তার মাধ্যমে যদি আপনি প্রলোভনে প্রলুব্ধ হয়ে আপনি যখন শিবিরকে উঠা দিবেন, বা হচ্ছে আপনি তাদেরকে ধরেন খুবই কিউট বলে যখন আপনি হচ্ছে তাদেরকে ভোট দিবেন, তখন তো এটা একটা বড় শূন্যতাই আর কি। কারণ আমরা হচ্ছে মামদানির পলিটিক্যাল ক্যাম্পেইন দেখছি। মামদানির পলিটিক্যাল ক্যাম্পেইন তো পুরোটাই হচ্ছে মিডিয়া, নিউ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দিয়ে। তো ফলে যে যত বেশি সোশ্যাল মিডিয়া দিয়ে হচ্ছে মানুষের কাছাকাছি যেতে পারবে, মানুষের কথা বলতে পারবে, তাকে তত বেশি হচ্ছে মানুষ চিনবে, মানুষ ভোট দিবে। মানুষ তো এখন ফোনই দেখে, আর কিছু তো দেখে না। এটা একটা ব্যাপার তো ঘটতেছেই, ঘটবেই। আবার ধরেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আমাদের নানাভাবে ঝামেলা করবে আমাদের নির্বাচনগুলোতে। আমার সাথে হচ্ছে মিরপুরের এক বিহারি, মানে মিরপুর 10-এর এক বিহারি নেতার আলাপ হয়েছে। উনি তার নিজের ঘটনা বলছেন হচ্ছে এইভাবে যে মিরপুর 1 নম্বরে একটা বিহারি ক্যাম্প ছিল, সেই বিহারি ক্যাম্পে সবাইকে মেরে ফেলছিল। তো মেরে ফেলার পরে যখন রেড ক্রিসেন্ট বা রেড ডিএস সোসাইটি আসছিল, তো তখন হচ্ছে ওই মিরপুর 6 ক্যাম্প থেকে মিরপুর 1-এ নিয়ে আসছিল অনেক মানুষ, যাতে হচ্ছে দেখা যায় যে না, এখানে কিছু মানুষ আছে। তো এই ভদ্রলোক বাসার নিচের ব্যাংকারে দেখে গিয়ে নিজেই 6টা লাশ দেখছেন। তো এইরকম ঘটনাগুলো ঘটছে। ধর্ম আসলে ব্যক্তিগত না, ধর্ম ব্যাপারটাই সামাজিক। ধর্ম ব্যাপারটাই সামাজিক। আসলে ধর্ম, আপনি যদি ধর্মের মানে আমি হিস্ট্রিক্যালি ধর্ম যদি দেখেন, ধর্মটা আসলে তৈরি হয়েছে কেন? মানুষের মধ্যে মহব্বত, মিলমিশ তৈরি করে দেওয়ার জন্য ধর্মটা হয়েছে। বন্ধুগণ, পলিটিস্কোপের বিশেষ আয়োজন ন্যারেটিভ আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাখাওয়াত ফাহাদ আছি, আমার সঙ্গে আছেন লেখক গবেষক মীর হুজাইফা আল মামদু। মামদু, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। মামদু, আমরা আজকে আপনার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন, আপনার বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতি নিয়ে লেখাপড়া আছে, গবেষণা আছে। আপনি বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা, সেই মাদ্রাসা শিক্ষা নিয়ে আপনি গবেষণা করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা তাহলে প্রশ্নে চলে যাই। হ্যাঁ, চল। আচ্ছা, জুলাই অভ্যুত্থানকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? জুলাই অভ্যুত্থানকে আপনি কি আসলে শুধুমাত্র একটি রাজনৈতিক বিস্ফোরণ হিসাবে দেখেন, নাকি এটি রাষ্ট্র এবং সমাজের একটি কাঠামোগত সংকটের বহিঃপ্রকাশ হিসেবে মনে করেন? বা সামগ্রিকভাবে আপনি আসলে জুলাই অভ্যুত্থানে যখন অংশ নিয়েছেন, তখন আসলে আপনার ভেতরের চেতনাটা কেমন ছিল, বা আপনি আসলে সামগ্রিকভাবে জুলাই অভ্যুত্থানকে কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, ব্যাপার হচ্ছে জুলাই অভ্যুত্থানে কিন্তু মানে জুলাই অভ্যুত্থানের আগের ঘটনার, আমি জুলাই অভ্যুত্থানকে দুইভাবে দেখি। একটা হচ্ছে হাসিনার পতন এই কারণ হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে, ধরেন 2008 থেকে হাসিনা হচ্ছে আমাদের উপর গণতন্ত্রহীনতার চর্চা শুরু করছে। তো ফলে আমাদের মধ্যে স্বৈরশাসন চাপায়া দিছে। তো স্বৈরশাসন চাপায়া দেওয়ার ফলে হাসিনাকে ফালায় দেওয়া বা হাসিনার পদচ্যুতি বা এই রেজিমটাকে চেঞ্জ করে দেওয়া বাংলাদেশের মানুষের, যারা গণতন্ত্রকামী, তাদের জন্য একটা জরুরি ব্যাপার ছিল, জরুরি বিষয় ছিল, যারা গণতন্ত্রকে পছন্দ করেন বা যারা গণতন্ত্রে থাকতে চান। এইটা হচ্ছে একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমরা যে রাষ্ট্র, যেমন কল্যাণ রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রের বিস্তার, সেই রাষ্ট্রের প্রতিষ্ঠা। হ্যাঁ, এখানে দুইটা ব্যাপার। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা জুলাই নিয়ে বেশ আবেগী ছিলাম বা জুলাই নিয়ে কাজ করতে চাই, তারা আমরা মনে করি যে একসাথে দুইটাই হচ্ছে আমাদের
আমাদের হচ্ছে পায়ে যাইতে হবে। কিন্তু কখনো কখনো ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে হয়তো শুধু হাসিনাকে ফালানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ অবশ্যই। এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা হাসিনাকে ফালাইতে পারছি, কিন্তু আমরা যে কল্যাণ রাষ্ট্র চাইছি, যে রাষ্ট্রের মধ্যে পরিচয়, বিশ্বাস এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ তার নাগরিক অধিকারটুকু পাবে, সে হচ্ছে তার পরিচয়ের জন্য, বিশ্বাসের জন্য, তার বক্তব্যের জন্য, কোনো কিছুর জন্য সে হেনস্থা হবে না, সেই জায়গাটা আমরা যাইতে পারি নাই। বরং হচ্ছে আমরা দেখছি হলো একটা বাজে রকম মব, মানে এটাকে যদি আমরা হচ্ছে শফিক ভাইয়ের কথায় বলি প্রেশার গ্রুপ, আর যদি আমাদের কথায় বলি তাহলে হচ্ছে মব, একটা মব রাষ্ট্র তৈরি হয়েছে। এবং হচ্ছে যে মব কালচার বা যেই, এটার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে ধর্মীয় উগ্রবাদ, মানে ধর্ম নিয়ে যারা হচ্ছে অন্যভাবে ভাবেন, তাদেরও একটা বড় রকম এর মধ্যে ইনপুট আছে। তো ফলে সবকিছু মিলা, মানে ব্যাপার যেটা হয়েছে, হাসিনা পতনের পরে হাসিনা যেইভাবে আমাদেরকে একটা 15 বছর শাসন করছে, সেই শাসন করার ফলে কিন্তু নতুন অনেক কিছু, নতুন নেতা, নতুন রাজনীতি তৈরি হয় নাই আমাদের এই পুরো সময়টা। তো রাজনীতি তৈরি না হওয়াতে একটা বড় রকম শূন্যতা তৈরি হয়েছে। ফলে হাসিনা পড়ে যাওয়ার পরে এই শূন্যতাটা আমরা হচ্ছে গ্যাপ মেকআপ করতে পারি না। মেকআপ করতে না পারার কারণে দেখেন প্রথম কয়েকদিন কিন্তু সবাই ঐক্যবদ্ধ ছিল। জুলাইয়ের পরে আমি বাংলা একাডেমিতে একটা লেখা লিখছি যে হচ্ছে জুলাই মানে 5 থেকে 8 পর্যন্ত মানুষ কি ধরনের ঐক্যবদ্ধ ছিল। সে হচ্ছে চুরি ডাকাতি ঠেকাইছে, ছিনতাই ঠেকাইছে, রাতের বেলা পাহারা দিয়েছে, কোনো সরকার ছিল না, কিছুই ছিল না। তারপরে হচ্ছে যখন বন্যা হলো তখন টিএসসি তে কি পরিমাণ মানুষ হচ্ছে সাড়া দিছে, টাকার পরে টাকা দিয়ে দিছে। টিএসসি তে 4-5 কোটি টাকা উঠছে, আহমদুল্লাহ সাহেবের কাছে টাকা উঠছে, নানা জায়গায় টাকা দিছে, আহমদুল্লাহ সাহেবের কাছে হিন্দুরা টাকা দিছে। আমরা হচ্ছে একটা খুব সুন্দর একটা ইয়ে দেখছি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ধরেন রাজনীতি যদি আমরা করতে পারতাম, রাজনীতি যদি করা যেত আওয়ামী লীগের সময় ঠিকঠাক করে, তো তখন হয়তো কি হাসিনা পড়ে গেলে রাজনীতি আমরা হচ্ছে যারা ধরেন হাসিনা পড়ে গেলে হয়তো কি রাজনীতির শূন্যতাটা, সংকটটা তৈরি হইতো না। কিন্তু এই সংকটটা তৈরি হয়ে গেছে। এবং হাসিনার আমলে যারা চুপসে ছিল, যারা কথা বলতে পারে নাই, এরকম একটা দল, এবং ধরেন ইসলাম মানে বৈশ্বিক প্রভাবে ধরেন নানা দল যারা হচ্ছে ইসলামিক খেলাফতকে চায়, তাদের একটা দল, এরা সব মিলে এখানে এসে তাদের প্রত্যেকের এজেন্সি চায় বসছে। ধরেন জামাত তাদের মতো করে, খেলাফতপন্থীরা খেলাফতপন্থীদের মতো করে, ইসলামপন্থীরা ইসলামপন্থীদের মতো করে, সবাই সবার মতো করে হচ্ছে তার ক্ষমতাটুকু, তার ক্ষমতার অংশটুকু পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এখন তার অংশটুকু আসলে সে কিভাবে পাবে সেটা তো সে জানে না, তার তো রাজনীতি করার অভ্যস্ততা নাই। এবং ধরেন আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া সেই সময় ছিল না, এখনো নাই। তারপরে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটা সেই সময় চালু করে রাখতাম, তখন সে হচ্ছে গণতন্ত্রের বাইরে গিয়ে অন্য কিছু ভাবতে পারতো না। কিন্তু এখন সে ভাবতে পারছে, ভাবতে পেরে সে হচ্ছে মব করতেছে। সে মনে করতেছে, যেমন কালকেও আমি অনেকজনের পোস্ট দেখলাম, সে মনে করতেছে যে তাগুতি শক্তিকে হটায় দিতে হবে, সমস্ত কিছু ভাঙে ফেলতে হবে, ভাঙে নতুন জিনিস তৈরি করতে হবে। এটা তো সম্ভব না। আপনি যাই করতে চান আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া, এখন আপনি যদি গণতন্ত্রই না চান, তখন গণতন্ত্র ভাবতে হবে যে আপনি আসলে কিভাবে অন্য কিছুকে ডিল করবে বা ইয়ে করবে। তো ফলে ব্যাপার যেটা হয়েছে, এই দুইটা জিনিস মানে আমি জুলাইকে দেখি হচ্ছে হাসিনার পতন এবং অবশ্যম্ভাবী জরুরি ছিল এই জিনিসটা। কিন্তু পরবর্তীতে আমাদের একটা আশা তৈরি হয়েছে, সেই আশাটা ভঙ্গ হয়েছে, সেই আশাটা পূরণ হয়নি। এবং এটা নানা কারণ আছে, যে কারণগুলো আমি বলতে চেষ্টা করলাম। আর আপনি হচ্ছে কিছু ধর্মীয় পক্ষ বা ধর্মীয় রাজনৈতিক পক্ষের কথা বলছেন, তো সেই জায়গা থেকে কি আসলে আপনি কি মনে করেন কিনা যে জুলাইয়ের পরবর্তী সময়ে আসলে এই ধর্মীয় রাজনৈতিক পক্ষের এক ধরনের বয়ান এবং ধর্মনিরপেক্ষ এক ধরনের বয়ান জুলাই পরবর্তী বাংলাদেশে আসলে তৈরি হয়েছে, এবং এই দুই বয়ানের লড়াই কি আসলে সামনে আরো কঠিন বা জটিল জায়গায় আসলে পৌঁছাবে কিনা? না, ধরেন এই যে যারা হচ্ছে ইসলামপন্থীদের মধ্যে দুইটা বয়ান আছে। একটা বয়ান হচ্ছে যারা এরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চায়, রাজনীতি করার পরে তাদের বক্তব্য হচ্ছে তারা যদি দেখে মানুষ চেঞ্জ হয়েছে, মানুষ যদি খেলাফত চায়, মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তাহলে সে খেলাফতের দিকে যেতে চায়। এইটা তুলনামূলক কম বিপজ্জনক বলে আমি মনে করি।
আর আরেকটা দল চায় হচ্ছে খেলাফত গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হচ্ছে একটা তাগুতি প্রক্রিয়া এবং এইটাকেই সরায় দিতে হবে, জিহাদের মাধ্যমে হোক বা যেই কারণে হোক। এইটা ভয়ানক জায়গা। ব্যাপার যেটা হয়েছে এই দুটো মানে ধরেন ওই পদ্ধতিটা মানে যারা হচ্ছে খেলাফত পন্থী তারা কিন্তু অনেক আগ থেকেই ছিল। হাসিনার সময় তারা কেউ কিছু বলতে পারে না, তারা তাদের রাজনীতি করতে পারে। তারা তাদের রাজনীতি করতে পারলে তখন হচ্ছে একটা বড় বোঝাপড়ার জায়গা থাকতো যে এদের সাথে আমরা ডিল করবো কিনা বা কিভাবে ডিল করবো, আমরা সেই জিনিসটাও বুঝি নাই। তো এরা যখন ফুলে ফেপে যখন ব্লাস্ট হয়েছে এসে 24-এর পরে এসে, তখন আমাদের হচ্ছে খুবই বাজেভাবে এদেরকে ডিল করতে হচ্ছে। এটা হলো আমাদের একটা সমস্যা। এদের সাথে আমাদের ডিল করতে হবে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই যে আমরা আসলে গণতন্ত্রের বাইরে অন্য কিছুকে জায়গা দিব কিনা বা জায়গা না দিলে কিভাবে কি করবো, এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। আরেকটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে ইসলাম বিরোধিতার বা মানে সেকুলারিজমের যেই ব্যাপার, যে ন্যারেটিভের কথা বললে, ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি যে রাষ্ট্র কল্পনা করি বা যে রাষ্ট্র চাই, সে রাষ্ট্রের মধ্যে তো হচ্ছে ধর্ম তার জায়গায় থাকবে, ধর্ম মানুষ তার মতো করে ধর্ম পালন করবে, রাষ্ট্রের মতো কোনো দখল করবে না এবং হচ্ছে কোনো কিছু করবে না, কোনো কিছু চাপায় দিবে না এবং কোনো কিছু তাদের থেকে সরায় নেবে না। রাষ্ট্রের মতো করে চলবে, প্রত্যেকের ধর্ম নিয়ে পালন করবে, যেটাকে আমরা যদি সেকুলারিজম বলি, সেকুলারিজম আর কি। আসলে ব্যাপার যেটা হচ্ছে আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে আদর্শ যখন কোনো রাষ্ট্রের মধ্যে থাকবে, মানে কোনো আদর্শিক পন্থা বা ধরেন ইসলাম পন্থা বা অন্য যে কোনো পন্থা, আমি ধরেন মাঝে মধ্যে বামপন্থার ক্ষেত্রেও এই জিনিসগুলো আমার কাছে মনে হয়, ইসলাম পন্থার ক্ষেত্রেও হিস্ট্রিক্যালি আমরা দেখি যখন কোনো পন্থা কোনো আদর্শ যখন ক্ষমতায় আসে তখন অন্য সমস্ত আদর্শকে দমায় দিতে চায়, আর সে আর কোনো আদর্শকে সে হচ্ছে উঠতে দিতে চায় না। এটা সমস্ত হিস্ট্রির মধ্যেই আছে, ধরেন ইসলামিক হিস্ট্রির মধ্যেই আছে। আমরা যদি কালকে আমি সাউথ কোরিয়ার একটা দেখছিলাম, সাউথ কোরিয়ার ন্যাশনাল জিওগ্রাফিকের একটা হচ্ছে ডকুমেন্টারি দেখতেছিলাম, সেখানে দেখলাম যে সাউথ কোরিয়ায় কমিউনিজম চলতেছে, কিন্তু সমস্যা হচ্ছে সে হচ্ছে কমিউনিজমের মানে আর কিছুকেই করতে দিচ্ছে না। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ওদের ম্যালনিউট্রিশনের কারণে, ওদের স্বাস্থ্যগত সমস্যার কারণে অনেক মানুষ মানে স্বাভাবিকের তুলনায় 10 গুণ বেশি মানুষের অন্ধ হয়ে যায়। নেপালের একজন ডাক্তার সেখানে গিয়ে হচ্ছে চোখ অপারেশন করছে, ছানি অপারেশন করে এদেরকে হচ্ছে এরকম 1000 রোগীকে অপারেশন করছে 10 দিনে। ওই যে ভদ্রলোক মানে যা ডকুমেন্টারি সে করতেছিল, যে আমি ভাবছি অপারেশন করে যখন তারা দেখবে আবার চোখ ফিরে পাবে তখন এরা হচ্ছে আমাদের কোনো করবে, আমাদের গুণগান করবে, আমাদের প্রশংসা করবে, কিন্তু সেটা করে নাই। যখন প্রথম যে লোকটাকে চোখ খোলা হয়েছে সে হচ্ছে তার যে কিম জং ইল, তার ছবি দেখে তার সামনে একদম কাঁদতে শুরু করছে, হ্যাঁ তুমি আমাকে, তোমার জন্য আমি চোখ ফিরে পাইছি, তুমি আমারে চোখ দিছো দেখে হচ্ছে আমি তার সামনে, মানে এছাড়া আর কোনো নাই। ফলে আমার কাছে মনে হয় যে ধরেন আদর্শের জায়গাটা, আমি আদর্শের ক্ষেত্রে আমি একটা জিনিসই আমার রাজনীতিতে আমি একটা জিনিসই মনে করি যে আমি হচ্ছে প্রাণ এবং প্রকৃতির বিকাশ চাই। প্রাণ এবং প্রকৃতির বিকাশ ছাড়া অন্য কোনো থাকলেই সেটা যেভাবেই হোক আমরা সেটা নিয়ে আমাদের চর্চা, সেটা নিয়ে আমাদের পলিটিক্স, সেটা নিয়ে আমাদের বোঝাপড়া বাড়াইতে হবে। প্রাণ এবং প্রকৃতির পলিটিক্স ছাড়া, প্রাণ এবং প্রকৃতির বিকাশের পলিটিক্স ছাড়া অন্য কোনো পলিটিক্স আসলেই আমার কাছে মনে হয় যে সে হলো ক্রমশ অথরিটেরিয়ান হয়ে উঠবে। সে তার চিন্তার বাইরে অন্য যে কোনো চিন্তাকেই সে হচ্ছে দমানোর চেষ্টা করবে, কারণ আমরা দমানোর চেষ্টা করবে তাকে হচ্ছে তার উপর আগ্রাসী হয়ে উঠবে আর কি। তো ফলে এই জিনিসটা আমার কাছে আমি যতটুকু হচ্ছে আমার পলিটিক্স বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া এবং সমাজ বোঝাপড়া। আপনি তাহলে বর্তমানে আসলে কি দেখতে পাচ্ছেন? আপনি বর্তমানে কি আসলে এই প্রাণ প্রকৃতি বাঁচানোর পলিটিক্সটা কি আসলে দেখতে পাচ্ছেন, নাকি দমানোর পলিটিক্সটা? প্রাণ প্রকৃতি দমানোর পলিটিক্স সব জায়গায়, প্রাণ প্রকৃতি বাঁচানোর পলিটিক্স তো কেউ করতেছে না, সবাই তো হচ্ছে নিচের আদর্শের পলিটিক্সটা করতেছে। এই যে যদি মানে কালকে ময়মনসিংহে যে ভিন্ন ঘটনাটা ঘটছে, মানে এইটা কি মানুষ করতে পারে? মানে এই জিনিস আমি দেখে হচ্ছে আমি এটা নিয়ে কথাই বলতে পারি নাই। মানে ঠিকই ছিলাম না, একটা মানুষকে মাইরে পোড়ায় ফেলছে, একটা জ্যান্ত মানুষকে, এই জিনিসটা কি কেউ করতে পারে? ন্যূনতম একটা যে পরিবেশের মধ্যে গণতন্ত্রের কোনো গন্ধ আছে সেখানেও তো এটা করতে পারে না। আমাদের দেশে এটা করছে, বেঁচে গেছে, অথচ আমাদের সরকার বলতেছে তারা হচ্ছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল। কোথায় তাদের কিন্তু মানে
একটা মানুষকে মেরে ফেলার তো এই যে ধর্মের নামে আমরা আসলে দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আসলে হচ্ছে, যেমন গতকালকের ঘটনাটাও আসলে এই ধরনের অভিযোগের ভিত্তিতেই হয়েছে যে ধর্মীয় কটূক্তির অভিযোগেই তাকে এই ধরনের ঘটনাটা ঘটানো হয়েছে। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন যে আসলে এই যে ধর্মের নামে বা ধর্মীয় কটূক্তির অভিযোগে যে এক ধরনের বিচার করে ফেলা হচ্ছে, মানে এই বিষয়টা আসলে ধর্মীয় প্রেক্ষাপটে আসলে কেমন এবং আপনার প্রেক্ষাপটে আসলে কেমন, দুইটাই যদি বলেন। দেখেন, মানে ব্যাপার যেটা হয়েছে, এই জন্য আমি ধর্মীয় পলিটিক্সটাকে অপছন্দ করি এবং ধর্মীয় পলিটিক্সকে আমি বিপজ্জনক মনে করি। সেটা হচ্ছে, আপনি যখন ধর্মীয় পলিটিক্স করবেন, আপনি কোনো ধর্মের পলিটিক্স করবেন না, আপনি আপনার ব্যাখ্যার পলিটিক্স করবেন। কারণ ধর্ম তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ধরেন কোরআনের একটা আয়াত, হাদিসের একটা আয়াত, সেই হাদিসের ব্যাখ্যার দিকে আপনি যাবেন, ব্যাখ্যাটা কি সেটা আপনি যাবেন। তো তখন আপনি যখন পলিটিক্সটা করবেন, আপনি যে ব্যাখ্যাটা বুঝছেন, আপনার ব্যাখ্যার পলিটিক্সটা, আপনার ব্যাখ্যাটাকে আপনি হচ্ছে চাপায় দিতে, অথবা আপনাকে যেভাবে বোঝানো হয়েছে, যে বুঝে সে তো ওইভাবেই বুঝে আর কি। তো ফলে আপনার ব্যাখ্যার পলিটিক্সটা আপনি করবেন, আপনি ধর্মের পলিটিক্সটা করবেন না। তখন আপনি করবেন কি, আপনার ব্যাখ্যার পলিটিক্সটাকে আপনি মনে করবেন ধর্ম, কিন্তু সেটা কিন্তু ধর্ম না, সেটা আদতে ধর্ম না, সেটা ব্যাখ্যা। আমি বুঝাতে পারছি, সেটা কিন্তু ব্যাখ্যা। তো ফলে এরা মনে করতেছে কি, ধর্মের পলিটিক্সটা করতেছে, এরা মনে করতেছে ব্যাখ্যার পলিটিক্সটা করে, এটা মনে করতেছে এটা ধর্ম। সমস্যার জায়গা হইতেছে এইটা, সব ক্ষেত্রে এইটা। নাহলে দেখেন, মানে তার কাছেও তাকে খুন করে মেরে মনে হচ্ছে যে সে অনেক ধর্ম পালন করতেছে, কিন্তু করতেছে না তো। কারণ ধর্ম কোথায় এইভাবে, ধরেন ধর্মের মধ্যে তো, হ্যাঁ, ধর্মের মধ্যে কিছু আয়াত আছে যেখানে হচ্ছে ক্ষমতার কথা বলা হয়েছে, কিন্তু আবার ক্ষমার কথাও তো বলা হয়েছে, মাফ করে দেওয়ার কথাও তো বলা হয়েছে, একত্রে থাকার কথাও তো বলা হয়েছে। ধর্ম আসলে কি চায়, এই কথাটা আমি আসলে বলতে চাই। ধর্ম আসলে কি চায়? ধর্ম তো আসলে চায় হচ্ছে একটা মিছিল, যে মিছিলটা শেষ হবে হচ্ছে ইহকাল। হ্যাঁ, সে মিছিলটা কি করবে? সে মিছিলটা হচ্ছে যে ধর্মের ছায়াতলে যারা আছে তাদের সবাই মিলে একে অন্যকে শান্তি দিবে, কে কাউকে মারবে না, কেউ কাউকে দিয়ে দিবে না। ধর্মের ব্যাপারটাই হচ্ছে এটা। এখন ধর্ম কেন হচ্ছে, ধরেন পরকালের কথা বলে, কারণ আমরা পরকালের আশাতেই আমরা হচ্ছে এই কালে শান্তিতে থাকবো, পিস বজায় রাখবো। ধর্মের মূল জায়গাটা এইটাই। কিন্তু ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে, এখন সবাই মনে করে যে না, ধর্ম আসলে নানাভাবেই ধর্মকে আরেকটা ঝামেলার ব্যাপার হয়েছে কি, ধর্মের রাজনীতি। যারা ধর্ম পালন করে বা যারা ধর্মভিত্তিক পড়াশোনা করে, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের কিন্তু রাজনৈতিক কোনো অধিকার কখনোই তারা ছিল না, এবং এই সময়ে, এই সেকুলার সময়ে এসে তারা কিন্তু ক্ষমতা গ্রহণ করতে পারবে না, তাদের পড়াশোনা, তাদের রাজনৈতিক নানা কারণে। তো ফলে তারা যে পলিটিক্সটা করে, সে পলিটিক্সটা করে হচ্ছে তাদের কাছে যেন হুট করে ক্ষমতা চলে আসে, সেই পলিটিক্সটা করে, বুঝছেন তো? কারণ ধরেন সেকুলার সমাজ যদি থাকে, তাহলে তো এরা ক্ষমতা পাবে না, তাদের সমাজ আসলে তারা ক্ষমতা পাবে। তো ফলে তারা কিভাবে ক্ষমতা পাবে এবং তারা কিভাবে তাদের আখের গোছাবে, সেই চিন্তায় থাকে। সেই চিন্তাটাও এখানে ধরেন তারা অধিকাংশ সময় আসলে ধর্মকে একটা টুল হিসেবে ইউজ করে ধর্মকে। তাহলে আসলে মানে বিষয়টা হচ্ছে যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বয়ান তৈরি হচ্ছে, মানে এখন পর্যন্ত আসলে আমরা যে ধরনের বয়ান আসলে দেখতে পাচ্ছি, তো এই বয়ানটা আসলে ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে আসলে কিভাবে মূল্যায়িত হবে বা কেমন প্রভাব ফেলবে আসলে? আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট লিখছিলাম যে হিস্ট্রি রিপিট হয়, হিস্ট্রি কিভাবে রিপিট হয়। ধরেন 24-এ যা ঘটছে, 71-এ যা ঘটছে, 24-এর ক্ষেত্রে তাই ঘটতেছে। ধরেন 24-এ আমরা আসলে ন্যারেটিভ নির্মাণ করতে, নিতে আমরা হচ্ছে লাফায় পড়ছি, কিন্তু 24-এর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, বা 24-এ আসলে কি হয়েছে সেটা নিয়ে কিন্তু কারো আলাপ নাই। হিস্ট্রিটাকে ডিটেইলে বোঝাপড়ার কিন্তু কোনো আলাপ নাই, ঠিক আছে? কোথায় কে, ধরেন কোন এলাকায় কোন লোকটা জুলাইয়ের পক্ষে ছিল, কে জুলাইয়ের বিপক্ষে ছিল, এই ব্যাপারে কোনো আলাপ নাই। আলাপটা হচ্ছে কে মাস্টার মাইন্ড ছিল, কে হচ্ছে মূল যোগাযোগ করায় দিছে সবার সাথে। ধরেন সাদিক কায়েমের এই জিনিস, মাস্টার মাইন্ড একজনের, ধর মাহফুজের, এই আলাপগুলো। কিন্তু
আমরা ডিটেইলে জানি না যে কোন মানুষটা মারা গেছে, এবং যে মানুষটা শহীদ হয়েছে, যে মানুষটার অঙ্গ প্রত্যঙ্গ কাটা গেছে, তাদের কোনো জীবন নিয়ে আমরা কোনো আলাপ করে নেই। 71-এও সেটা ঘটছে। 71-এ সেটা ঘটছে দেখেই আমাদের এত লস, বিশাল লস, ধরেন 30 লক্ষ, আরো বেশি বা আরো কম, যেই লসটা হয়েছে সেই লস নিয়ে আমাদের হচ্ছে প্রশ্ন ওঠে, আমরা সেটা নিয়ে কথা বলি না, আমরা সেটা নিয়ে মক করি। হ্যাঁ, আমরা সেটা নিয়ে মক করি, আমরা বলতে পারি যে এত মানুষ মরে নাই, আপনি কি বলতেছেন এগুলো। আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধটা আমাদের জীবনে না জরুরি হয়ে ওঠে নাই, কারণ আমরা হচ্ছে চেতনার জায়গা নিয়ে কথা বলছি। আসল হিস্ট্রি, আমাদের যে দাগ, যে ক্ষত করে দিছে, সে ক্ষত নিয়ে আমরা কথা বলি না। তো ফলে সে ক্ষত নিয়ে আমরা কথা বললে আমরা না নতুন করে আগাইতে পারতাম। 24-এর যে ক্ষতটা না, আমরা সে ক্ষতটা নিয়ে কথা বলি নাই। 24-এর ক্ষতর পরে আমরা হচ্ছে একটা আদর্শ রাষ্ট্র চাইছিলাম, সেটা নিয়েও আমরা কথা বলি নাই। আমরা কথা বলছি হচ্ছে 24-এর দায়কার, 24-এর চেতনা, 24-এর এগুলো নিয়ে আলাপ করছে। ছোট্ট ব্যাপার দেখায়, ওসমান হাদি মারা গেলেন, শহীদ হইলেন। ওসমান হাদির মৃত্যুর পর, শহীদ হওয়ার পরে কি হয়েছে, ব্যাপারটা কি ঘটছে, ওসমান হাদি কি বলে গেছে যে আমি যদি মারা যাই, আমাকে যদি কেউ খুন করে, আপনি সাথে সাথে বিচারটা করে দিন, সাথে সাথে বিচারটা করে ধরে তাকে বিচারটা করে দিন, ধরে বিচারটা না করলে এইরকম লোক আসবে না। এর মানে কি? এর মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং হচ্ছে বিচার ব্যবস্থাকে ঠিকঠাক করা, স্বাভাবিকই তো। কিন্তু কালকে কি করলেন, যে মবটা করলেন, এটা কি ওসমান হাদির কথায়, ওসমান হাদির নামে করলেন, ওসমান হাদির লাশের উপর দাঁড়ায় করলেন, কিন্তু কি করলেন? এটাও তো বলে গেছে ওই যে প্রথম আলোর সামনে যখন আগে, তখন যে প্রথম আলোর আপনি বিপরীতে আরো 10টা প্রথম আলোর তৈরি করেন, আপনার ওইখানে তো কাজ না। ইনকালাব কালচারাল সেন্টার তো সে হচ্ছে নানা কিছু দিয়ে করছে, সে হচ্ছে ধরেন ছায়ানট বা নানা কিছুর বিপরীতে গিয়ে করছে। তো ফল এইগুলা তো সমস্যা। আমি তো এখন দেখি যে জুলাই আসলে, তারপরে আমি হচ্ছে জুলাই নিয়ে একটা গবেষণা করছি জিকের সাথে, সেটা হচ্ছে জুলাই আহতদের নিয়ে, জুলাই আহতদের চিকিৎসা সেবা নিয়ে। আমি দেখছি যে হচ্ছে মানে এই ব্যাপারটা বলতে গেলে আমি সবসময় আবেগী হয়ে যাই, আমার চোখ দিয়ে পানি পড়ে। আহতরা কত বেশি খারাপ অবস্থায় আছে, খারাপ অবস্থায় ছিল, এদেরকে কেউ এদেরকে মনোযোগ দেয় নাই, কেউ এদের কথা শোনে নাই, কেউ এদের করে নাই। আসলে এরা কেন করছে? এই মানুষ, এই ছেলেগুলোরে মায়েরা ফেলতেছে দেখে তো তারা করছে। এবং ধরেন জুলাইয়ে কত পার্সেন্ট শ্রমিক শ্রেণী, কত পার্সেন্ট রিক্সাওয়ালা, কত পার্সেন্ট হচ্ছে নিম্নবিত্ত মারা গেছে, আহত হয়েছে, করছে। তাদের জন্য আপনি কি রাষ্ট্র করছেন? তাদের জন্য একটাই যে এনসিপি থেকে শুরু করে কেউ কি তাদের জন্য কথা বলে? তাদের জীবনযাত্রা যাতে সহজ হয়, তারা যেন 3 বেলা ভাত খাইতে পারে, তাদের যেন কোনো না হয়, সেটা নিয়ে কেউ কথা বলে না তো। গার্মেন্টসে যে আমাদের শ্রমবাজার প্রচন্ড রকম হচ্ছে বৈষম্যওয়ালা, সেখানে হচ্ছে মানুষ টাকা পায় না, এবং অন্যান্য দেশের তুলনায় সে আমাদের হচ্ছে এক্সপ্লয়েট হচ্ছে, এটা নিয়ে তো কেউ কথা বলে না। তো ফলে আসলে হচ্ছে জুলাই মানে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এরা বিপ্লব নিয়ে হয়তো পড়াশোনা করছে, কিন্তু সমস্যা হচ্ছে বিপ্লব করে ফেলে, মানে অভ্যুত্থান হয়ে গেলে, হাতের কাছে ক্ষমতা পেয়ে গেলে কি করবে সেটা নিয়ে হয়তো ওইভাবে যারা বোঝাপড়া করে নাই বলেই এখন এইসব খাচ্ছে আর কি। তাহলে আপনি কি আসলে মনে করেন কিনা যে যেমন আমরা আসলে 71-এর পরেও আমরা দেখছি যে আসলে 71-এর পরে একটা মুজিব বাহিনী বা শেখ মুজিবের সাথে যারা ছিলেন বা মুক্তিযোদ্ধা এরকম যারা ছিলেন, তারাই হচ্ছে এই ধরনের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা বা চেতনা বা প্রাপ্তিটাকে আসলে এক ধরনের নষ্ট করছে, এবং 90-এর পরবর্তীতে আমরা দেখছি সেটা নষ্ট হয়েছে। আপনি কি আসলে মনে করেন কিনা যে জুলাই বর্তমানে যেই অবস্থা, জুলাইয়ের যে আমাদের আকাঙ্ক্ষা বা আমাদের যে প্রাপ্তিটা ছিল, সেটার কি নষ্ট হওয়ার বা একটা ঐতিহাসিক সুযোগ কি আমরা হারাচ্ছি কিনা? আমার মনে হয় নষ্ট হয়ে গেছে। কারণ ধরেন আমি একটু নানা দিক থেকেই হতাশাবাদী মানুষ। আমি হচ্ছে গত ডিসেম্বর একটা লেখা লিখছিলাম প্রথম আলোয়। আমি লিখছিলাম যে আসলে আমরা কি করতে পারতাম, কিন্তু কি করি নাই। কারণ আমাদের হাতে অনেক অসীম ক্ষমতা ছিল জুলাই ইয়েদের হাতে। আমরা চাইলে পুরো রাষ্ট্রটাকে নতুন করে গড়তে পারতাম, শুধু যদি সদিচ্ছা থাকতো। শুধু সদিচ্ছা থাকতো, আমলাতন্ত্রকে সরায় ফেলতে পারতাম। কিন্তু ওরা কি করছে? আমরা যেই 2000 মানুষ ধরি, বা ধরেন জাতিসংঘের ইয়েতেই ধরলাম 1400 মানুষের রক্তের উপর দাঁড়ায় আপনি কি করলেন? 3 দিন পরে আপনি মার্সিডিজে উঠে গেলেন। সেই আমলাতন্ত্রের তৈরি করা মার্সিডিজে আপনি উঠে গেলেন। আপনার একটু মনে হইলো না যে আমি হচ্ছে আমার ভাই বন্ধুদের, আমার কমরেডদের, আমার যোদ্ধা সহযোদ্ধাদের রক্তের উপর মারায় আমি হচ্ছে একটা বিশাল ইয়ের মধ্যে উঠে যাচ্ছি? আপনার একবার মনে হইলো না? আপনি বরং সেখানে উঠে গেলেন। উঠে আপনি কি করলেন?
উঠে আপনি সাথে সাথে ওই সেই আগের সিস্টেমের মধ্যেই তো ঢুকে গেলেন। এইটুকু করতে পারলেন না যে না আমি হচ্ছে সেই আগের সিস্টেমে চলবো না, আমি হাইটে যাব, যে মানুষগুলো মারা গেছে তাদের সম্মানের জন্য আমি হচ্ছে সেই সিস্টেমের মধ্যে ঢুকবো না, আমি পুরো সিস্টেমটাকে ভাঙে ফেলবো। পারে নাই তো, কেউ তো কিছুই করেনি। পরবর্তী 5 মাস 6 মাস পরে এসে বলে এরা সবাই ইয়ে করা শুরু করছে যে আমলাতন্ত্র আমাদেরকে করতে দিচ্ছে না। তোমরা তো আমলাতন্ত্রের সবকিছু শেষ করে ফেলে তোমাদের হাতে ক্ষমতা দিয়েছিল, পুরো বাংলাদেশের মানুষ ক্ষমতা দিয়েছিল, কি করছো? কিছুই তো করো নাই। এখন এসে যদি তোমরা হাহুতাশ করো সেটা তো হবে না। তার মানে আমার কাছে মনে হয় যে জুলাইয়ের পরে আমরা যেই বড় রকমের মানে একটা সুন্দর সমাজের দিকে যেতে পারতাম সেটা আমরা মিস করে ফেলছি। আমরা ট্রেন মিস করছি, এখন সেটা চলে গেছে। এখন আর কি, এখন হচ্ছে আমরা এইটুকু আমাদের আশা যে হয়তো একটা ভালো নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে, ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে যেখানে 5 বছর পর পর ঠিকঠাক নির্বাচন হবে, যে নির্বাচনগুলো 14, 18, 24-এর মতো হবে না, এবং আমরা একটা ন্যূনতম জবাবদিহিতার মধ্যে দিয়ে যাব। এবং আমাদের হচ্ছে আসলে লড়াই চালায় যেতে হবে। আমরা কেমন রাষ্ট্র চাই, কেমন মানুষ চাই, কেমন বোঝাপড়া চাই, সেটা নিয়ে আমাদের সবসময় লড়াই চালায় যেতে হবে। সেটা তো আসলে উপায় নেই, কারণ আমরা মিস করে কন্টিনিউয়াস ফাইট করে যেতে হবে, সেটা তো আসলে উপায় নেই। জি, আচ্ছা, তা এখন আমরা তাহলে আপনার একটু এই আপনার ভারতবর্ষের মাদ্রাসা নামে একটা বই আছে, তো ওই বইটা সম্পর্কে আসলে একটু জানতে চাই যে ওই বইটার আসলে আপনার মূল বিষয়গুলা সেখানে কি তুলে ধরেছেন। আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি হলো মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। কওমি মাদ্রাসায় পড়াশোনার সুবাদে আমার হচ্ছে কওমি মাদ্রাসা, ইসলাম এসব নিয়ে আমার আগ্রহ। তো ইয়ের সময়, করোনার সময় আমাকে হচ্ছে দিব্য প্রকাশের যিনি প্রকাশক উনি মইনুল হাসান সাহেব আমাকে বললেন যে একটা কওমি মাদ্রাসা নিয়ে একটা মানে মাদ্রাসা নিয়ে একটা লেখা লিখতে। তো আমি হচ্ছে সেখানেই শুরু করলাম যে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ভারতবর্ষের ইসলামিক ইনস্টিটিউশন যেগুলো, সেগুলো একটা মানে একদম ধরেন ম্যাপিং বলা যায়, ম্যাপিং একদমই খুবই সংক্ষেপ একটা ম্যাপিং করছি যে তখন থেকে এই পর্যন্ত কিভাবে এই অঞ্চলের মাদ্রাসাগুলো ছিল, কিভাবে এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা, ইসলামী শিক্ষার প্রসার ঘুরছে আর কি। ভারতবর্ষের মাদ্রাসা বইটা ওইটাই ধরেন একদম মানে ব্যাপার যেটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ওইভাবে হিস্ট্রি মানে ধরেন খানকা এগুলো, তারপরে হচ্ছে যিনি কোন একটা শাস্ত্রে ধরেন ফেকা ইসলামিক জুরিসপ্রুডেন্স কিংবা ধরেন হাদিস এরকম শাস্ত্রে যিনি ইয়ে ছিলেন, যার হচ্ছে অভিজ্ঞতা ছিল বা যিনি হচ্ছে পাণ্ডিত্য ছিল, তার কাছে ছাত্ররা যেত, গেলে তার কাছে পড়াশোনা করে তারপর হচ্ছে সেখান থেকে ওইভাবে পড়াশোনা করতেন। তারপরে হচ্ছে তার আগে ব্রিটিশের আগে ফিরাঙ্গি মহল নামে একটা জায়গা ছিল, ফিরাঙ্গি মহলের মাদ্রাসা তৈরি হয়েছে। সেই ফিরাঙ্গি মহলের ধারাবাহিকতায় দেওবন্দ মাদ্রাসাটা, দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে হচ্ছে আরেকটা কারণ দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্রিটিশদেরকে অপোজ করার জন্য আর কি। সেটা হচ্ছে ওই ব্রিটিশরা যখন এই অঞ্চলের সবকিছু দখল করে নেয়ার পরে তারা হচ্ছে অঞ্চলের মুসলমানদেরকে শাসন করার জন্য তার একটা ইসলামী এই কারিকুলাম তৈরি করে, যেটা হচ্ছে আর যেটাকে আলিয়া মাদ্রাসা বলে। এই কারিকুলামটা তৈরি করে তাদের কিছু মানে এটাকে কি বলে, তাদের কিছু অফিসার তৈরি করার জন্য, করণিক অফিসার তৈরি করার জন্য, যারা হচ্ছে মুসলমানদের ব্যাপারগুলো দেখবে। জি, তো তার আগ পর্যন্ত মানে মুসলমানরা ঠিক বুঝতে পারছিল না, কারণ ধরেন রাজত্ব হারানোর পরে তাদের একটা বোধ সবকিছু মিলে একটা দুঃখ দুর্দশার মধ্যে ছিল। তো আলিয়া মাদ্রাসা গঠনের পরে মুসলমানরা মনে করলো যে তাদের তো ফিরাঙ্গি মহলের একটা চর্চা আছে, এবং হচ্ছে ব্রিটিশরা ইসলামের যে ব্যাখ্যা, যে বোঝাপড়া দাঁড় করাবে, সে বোঝাপড়াটা হয়তো ইসলামকে ক্ষতিগ্রস্ত করবে। সেই ক্ষতিগ্রস্ত করার সেই ভয় থেকেই ওনারা হচ্ছে দেওবন্দি মাদ্রাসাটা গড়ে তোলেন আর কি। মজার ব্যাপার হচ্ছে দেওবন্দি মাদ্রাসা, আমি যদি বলি দেওবন্দি মাদ্রাসা কিন্তু এই অঞ্চলের অ্যান্টি কলোনিয়াল একটা প্রতিষ্ঠান, এইটাকে ওইভাবে গড়ে তোলা যায়। মানে এটা ধরেন সবকিছুই অ্যান্টি কলোনিয়াল। এখনো কওমি মাদ্রাসার কিন্তু কোনো দীর্ঘ মানে কোনো হচ্ছে চিরস্থায়ী কোনো ইনকাম নাই। এরা প্রতি বছর জাকাত, তারপরে হচ্ছে মানুষের সবকিছু মিলায়
এদের হচ্ছে একটা ফান্ড তৈরি করে, মাঝে মধ্যে অনেকের হয় না, অনেকের হয়। তারপরে হচ্ছে কুরবানির ঈদের চামড়া, মানে একদম মানুষের কাছে গিয়ে গিয়ে তাদের হচ্ছে তাদের প্রাত্যহিক ইকোনমি জোগাড় করে, একটু পয়সা জোগাড় করে। মজার ব্যাপার হয়েছে এই জিনিসটা কওমি মাদ্রাসা এই কারণে করছে যাতে হচ্ছে তারা কখনো মানুষের কাছে জবাব দিয়ে তার থাকে সবসময়, পরনির্ভরশীল যাতে না হয়। হ্যাঁ, আত্মনির্ভরশীল হলে হবে কি তাদের জবাবদিহিতার জায়গা কমে যাবে। আচ্ছা আচ্ছা, সেটা যেমন আল্লাহর কাছে মানুষের কাছে। ওকে, এই যে জায়গাটা তৈরি করছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে কওমি মাদ্রাসার এই জায়গাটা ভুলে গেছে। এরা হচ্ছে এখন এদের নিয়ে কোনো প্রশ্নই করা যায় না, জবাবদিহিতার জায়গা থেকে নিজেদেরকে খুব ভাবে গুটায় দিছে আর কি। তো ওই জন্য হচ্ছে দেওবন্দি মাদ্রাসার গঠন হয়েছে। তো তারপরে হচ্ছে দেওবন্দি মাদ্রাসা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, কারণ ধরেন শুধু ইসলাম জানতে চাইছে অনেকে, আর দেওবন্দের তখনকার সিলেবাস অনেক একটু ছিল, বেটার ছিল। তো তারপরে ক্রমশ দেওবন্দ, তারপর ধরেন আলিয়া মাদ্রাসা, ওর মধ্যেও নানা ঘটছে, নানা বিবর্তন ঘটছে। এখন আলিয়া মাদ্রাসা এই একটা জায়গায় এসে দাঁড়াইছে। আর কওমি মাদ্রাসার মধ্যেও ধরেন কওমি মাদ্রাসাও একটা ধরেন ভালো রকম বুম ঘটছে। প্রথমে বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা, তারপরে আরো নানা মাদ্রাসার পরে মোটামুটি বাংলাদেশের ধরেন বাড়তে বাড়তে এখন বাংলাদেশের মেইন স্ট্রিম ধর্মের বোঝাপড়া দেওবন্দিরা মনে করে যে দেওবন্দ, এবং হচ্ছে দেওবন্দিরা তাদের হানাফি মাযহাবের বোঝাপড়ার মধ্যেও তাদের একটা মানে আলাদা স্কুল অফ থটের তৈরি করে নিছে, যেটা মানে মূল হানাফি মাযহাবের যেই ওপেননেস সেটা থেকে একটু সরে গিয়ে একটা ব্যাপার তৈরি হয়েছে। তাছাড়া এই অঞ্চলে ধরেন 1990-এর পর থেকে সালাফিজমের একটা বড় রকমের আসা যাওয়া শুরু হয়েছে, এবং 2013 বা আমাদের এখানে মিডিয়া বুম করার পরে, অনলাইন মিডিয়া বুম করার পরে সেখানে হচ্ছে সালাফিজম একদম ভালো করে ঢুকছে। তো সালাফিজম ঢুকার পরে মানে সালাফিজমের সমস্যা যেটা, সালাফিজম হচ্ছে ব্যাখ্যার উপরে গিয়ে এরা হচ্ছে শুধু টেক্সটের আলাপ করে, যে এটাই হচ্ছে টেক্সট, আমরা এটাই মানতে হবে। তো ফলে টেক্সটের আলাপ করে তাদের সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এখন কওমি মাদ্রাসাও অনেকটা টেক্সট নির্ভরতার দিকে চলে গেছে, এবং কওমি মাদ্রাসার স্টুডেন্টরাও অনেকটা টেক্সট নির্ভরতার দিকে চলে গেছে। যারা হচ্ছে আগে অনেকটা স্পিরিচুয়াল ছিল, যাদের হচ্ছে ব্যাখ্যা নির্ভরতার জায়গা ছিল, সেটা কমে গেছে। এবং কঠিন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যারা ছিল পীর ঘরানার যারা ছিল, পীর ঘরানার অনেকেই আমি হচ্ছে, আমার তো পীর ঘরানা নিয়েও পীর পুরান ঢাকার পীর নিয়েও কাজ আছে, ওই পীর নিয়েও এরা হচ্ছে পীররাও অনেকেই দেখি যে হচ্ছে এখন টেক্সট নির্ভর ইসলামের আলাপ করে, ইসলামের দিকে মানে হয়ে গেছে। এই ডাইভারশনটা আসলে কি কারণে? এটা কি উপনিবেশিক শাসনের কারণে আসলে এই ডাইভারশনটা, নাকি আসলে এই ডাইভারশনটার কারণ কি? আসলে এই ডাইভারশনটার কারণ হচ্ছে না, মানে এই ডাইভারশনটার কারণ আমি মনে করি হচ্ছে, ধরেন আপনি যখন ধর্ম মানেন তখন আপনি আসলে কি চান, সেরা জিনিসটাই তো মানতে চান। মানে আপনি যখন কোনো আদর্শ মানেন, আপনি মনে করছে আদর্শটা যাতে একদম 100% প্রুফ, মানে একদম হয়, বুলেট, মানে এর মধ্যে কোনো নষ্ট, পারফেক্ট ব্যাপার ঘটে। তো ফলে আপনি যখন টেক্সটের আলাপে জানবে, আচ্ছা এটা টেক্সট, তখন হচ্ছে আপনার কাছে একটা নিয়ার পারফেক্ট একটা ধর্ম আপনার কাছে পৌঁছায়। কিন্তু যখন আপনি ব্যাখ্যার আলাপ যান তখন অনেকভাবেই নানাভাবেই করা যায়। তো সমস্যা যেটা হয়েছে, ওই যে 4 মাযহাব কিন্তু ধর্মটাকে তাদের মতো করে ব্যাখ্যা করছে। যেমন আমি হচ্ছে ব্যাখ্যার জায়গাটা একটু বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে সালাফি হাদিস আছে বুকে হাত বাঁধার কথা, বুখারী শরীফে হাদিস আছে বুকে হাত বাঁধার কথা। হ্যাঁ, হানাফিরা পেটে হাত বাঁধার নাভির নিচে হাত বাঁধার কথা বলে। কিন্তু হানাফিরা ধরেন কেন পেটের নিচে হাত বাঁধার কথা বলে? কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাসূল ইসলামের পেটের নিচে হাত বাঁধার হাদিস তারা পাইছে, সেজন্য হচ্ছে তারা এই কথা বলে। কিন্তু একই সাথে এই হাদিসটাও যেহেতু আছে, তখন তারা ব্যাখ্যার দিকে যায়। তারা কি বলে? তারা বলে হচ্ছে মেয়েরা উপরে বাঁধবে, ছেলেরা নিচে বাঁধবে, ছেলেরা তাদের মতো করে করে দাঁড়াবে, আর হচ্ছে মেয়েরা ধরেন যেহেতু বুকে, মানে ওই জন্য হচ্ছে করে তাদের ব্যাখ্যা মতে। কিন্তু সালাফিরা এই ব্যাখ্যার দিকেই যায় না, তারা ওই হাদিসটাকে বাতিল করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওরা বলে যে না, বুখারী শরীফ বেটার কিতাব, তো ফলে আমি হচ্ছে এই গ্রন্থের হাদিসটাই মানবো, শুধু হচ্ছে সবাই এখানে আলাপটা করে, বুঝছেন? ব্যাখ্যা এবং হচ্ছে না ব্যাখ্যার জায়গাটা, মানে সেটা ব্যাখ্যার জায়গাগুলো দিন দিন আসলে সীমিত হয়ে যাচ্ছে, অনেক বেশি কংক্রিট হয়ে যাচ্ছে, অনেক বেশি কংক্রিট, এবং হচ্ছে জায়গায় চলে যাচ্ছে, দেখে সমস্যার জায়গাগুলো হইতেছে আর কি। এবং এইটা যেমন পলিটিক্যাল আলাপের মধ্যেও ঘটতেছে, যেমন মানে কেন হচ্ছে খেলাফতপন্থীরা অনেক বেশি বেড়ে গেছে। তারা বলতেছে যে
খেলাফত একমাত্র ক্ষমতা একমাত্র আল্লাহরই হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআন শরীফের আয়াত আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতা আল্লাহর জন্য। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এইটা এই আল্লাহর ক্ষমতা তো সবাই মানে, মুসলমান মাত্রই আল্লাহর ক্ষমতা মানে। এখন ব্যাপার যেটা ঘটছে সেটা হইতেছে আল্লাহর ক্ষমতাগুলো আসলে কিভাবে আপনি ডিল করবেন, আল্লাহর ক্ষমতার সাথে আপনি বোঝাপড়া কিভাবে করবেন। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কি, আল্লাহ কিভাবে আপনাকে দিছে, এখন আল্লাহ তো আপনাকে চয়েস দিছে, আপনি আল্লাহর মতো করে ইয়ে করবেন, করলে করো, না করলে না হচ্ছে তুমি সেটা আমি তোমার সাথে ইয়েতে ডিল করব। সমস্যা যেটা হচ্ছে এরা হচ্ছে এটাকে ইয়ে করে যে না, ক্ষমতা সবকিছুর ক্ষেত্রেই আল্লাহরই ক্ষমতা। মজার ব্যাপার, আমি এই জিনিসটা আমার সেদিন একজনের সাথে কথা বলতে বলতে মনে হয়েছে যে কোরআন শরীফ একটা আয়াত আছে, যে যদি কোরআন শরীফ আয়াত, সেটা হচ্ছে যদি একটা বলেই নেই, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞেস করো যে এই পুরো পৃথিবী আসমান জমিন তৈরি করছে কে, তারা বলবে যে আল্লাহ। কাফেরদের কথা বলছে। তো কাফেররা যদি আল্লাহকে বলে, আল্লাহর কথা বলে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে, তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে সমস্ত ক্ষমতা আল্লাহর, সেটা তো সেও মানতেছে, সে তার মতো করে মানতেছে না। তুমি তার এই মানাটাকে তুমি কেন হচ্ছে নিতেছো না? কেন নিতেছে না? কেন ও যে মানতেছে এটা তুমি মানতেছো না, তুমি মানতেছো না কেন? তোমার মতোই করে কেন ওকে মানতে হবে? হ্যাঁ, সমস্যা হচ্ছে এইটাই। সে মনে করতেছে সে হচ্ছে টেক্সটের উপর আমল করতেছে, কিন্তু টেক্সটের উপর আমল করতেছে, সে ব্যাখ্যার উপরেই আমল করতেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলে সে মনে করে নিচ্ছে যে সমস্ত খিলাফত টিলাফত যা আছে সবকিছুই তাকে হচ্ছে মানতে হবে। আপনি যদি সেটা না মানেন তাহলে হচ্ছে আপনি তাগুত, আপনি বাতিল, আপনাকে মেরে ফেলা ইয়ে হয়ে যাবে, মেরে ফেলা জায়েজ হয়ে যাবে, ওই যে হত্যাযোগ্য বলে যে আপনাকে মেরে ফেলা জায়েজ হয়ে যাবে। ব্যাপারগুলো এইভাবেই ঘটতেছে। এই জন্যই হচ্ছে ব্যাখ্যা রাজনীতিটা, ধর্মীয় ব্যাখ্যা রাজনীতি। কারণ ধর্ম তো আসলে আলটিমেটলি, আপনি যখন বললেন আমি ধর্মীয় ব্যাখ্যা রাজনীতি করতেছি, ধর্ম তো আসলে ভুল, মানে মুসলমানরা মনে করে ইসলাম ঠিক, ইসলাম ভুল করবে না, তখন আসলে মুসলমান মানে ইসলাম, এটা কি আসলে ধর্ম কি আসলে ব্যাখ্যার বিষয় নাকি বোধের বিষয় আসলে ব্যাপারটা, এটা আপনার কাছে? আচ্ছা, ধর্ম মূলত বোধের বিষয়, ধর্ম ব্যাখ্যার বিষয় না। কারণ ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমি বলি, সেটা হইতেছে একটা যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিছে যে তোমরা হচ্ছে অমুক জায়গায় গিয়ে নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা। হ্যাঁ, তো সাহাবারা রওনা করার পরে ওই জায়গায় যাওয়ার আগেই আসরের সময় শেষ হয়ে যাচ্ছিল। তো তখন সাহাবাদের মধ্যে আলাপ হয়েছে যে আসলে আমরা কি করব। সাহাবারা দুই দল হয়ে গেছে। একদল বলতেছে যে রাসূল বলছে জলদি যাইতে, ব্যাখ্যায় গেছে রাসূল বলতে জলদি যাইতে যাতে আমরা ওখানে গিয়ে আসর নামাজ পড়তে পারি। আরেক দল বলছে রাসূল বলছে ওখানে গিয়ে আসর নামাজ পড়তে, আমরা ওখানে গিয়ে আসর নামাজ পড়বো। তারাও কিন্তু টেক্সটের ব্যাখ্যাই নিছে, যদিও টেক্সট মানে একদম আক্ষরিক ব্যাখ্যাই তো নিছে। তো ফলে দুই ভাগ হয়ে গেছে। একদল এখানে নামাজ পড়ছে, সে কাজা করে নাই নামাজ, আরেক দল নামাজ কাজা করছে, ওখানে গিয়ে নামাজ পড়ছে। করার পরে ওই কাহিনী শেষ করে, ওই যুদ্ধ শেষ করে সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে এই ঘটনা ঘটছে, রাসূল কিন্তু কাউরেই বলে নাই তুমি ভুল করছো, তুমি ঠিক করছো। রাসূল দুইজনেরই থাকতে দিছে। বুঝতে পারছেন ব্যাখ্যার জায়গা, রাসূল কিন্তু বোধের জায়গাটা, যে আসলে কি বোঝে, কিভাবে বোঝে, কিভাবে জিনিসটাকে মানে, কিভাবে আত্মস্থ করে, সেই জায়গাটার জন্য ছাড় দিছে। অনেক এরকম অনেক ইয়েই আছে। তো ফলে এইটা হচ্ছে বোধের ব্যাপার। এখন আপনি যদি ব্যাখ্যা দিয়ে আপনার পলিটিক্সটাকে আপনি করেন, তাহলে তো আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন, সেটাও তো। আচ্ছা, আরেকটা বিষয় একটু আসি, যে সেটা হচ্ছে যে এই মানে বেশিরভাগ মাদ্রাসাগুলো তো আসলে ভারতেই প্রথমে গড়ে উঠছে, বড় মাদ্রাসা বা বড় ইনস্টিটিউশনগুলো। তো সেই সময়কার ইনস্টিটিউশনগুলো এবং বাংলাদেশ হওয়ার পরবর্তী সময়ে বা এখনকার বাংলাদেশে যে ইনস্টিটিউশনগুলো আছে, মাদ্রাসাগুলো আর কি, মাদ্রাসা ইনস্টিটিউশন, তো সেইগুলাতে আসলে কি ধরনের পার্থক্য আছে, বা তাদের মধ্যে হচ্ছে কি ধরনের চর্চার পার্থক্য আছে? মোটা দাগে কোনো পার্থক্য নেই। মূলত হচ্ছে ভারতে যখন প্রথম তৈরি হয়েছে দেওবন্দ, তারপরে সাহারানপুর, তারপরে হচ্ছে বেশ কয়েকটা মাদ্রাসা তৈরি হয়েছে, এটা গ্রেটার ভারতবর্ষ ছিল। তারপরে যখন ভাগ হয়ে গেছে, তখন ধরেন পাকিস্তানে কিছু মাদ্রাসা হয়েছে, বাংলাদেশে এসে কিছু মাদ্রাসা হয়েছে। মূলত সবগুলো হচ্ছে দেওবন্দি মাদ্রাসা। দেওবন্দি মাদ্রাসার একটা নির্দিষ্ট কারিকুলাম আছে, সেই কারিকুলাম অনুযায়ী পড়ানো হয়। আচ্ছা, এখন ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে কিছু মাদ্রাসায় ধরেন মূলত একদম আদি কওমি মাদ্রাসায় কিতাব বিভাগ, মানে হচ্ছে মাওলানা হইতে হইলে, মাওলানা সাহেব যে হয়, মাওলানা হইতে হলে 11-12 বছর লাগতো। তারপরে হচ্ছে ক্রমশ
কিছু ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কিছু কমাইছে, ধরেন যেগুলো প্রয়োজনীয় না, কম প্রয়োজনীয় মনে করছে। যেমন কোথাও কোথাও ফার্সি ভাষা কমাইছে, কারণ ফার্সি ভাষা ওইভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। কোথাও কোথাও যুক্তিবিদ্যা পড়ানো হইতো, যুক্তিবিদ্যা পড়ানো বাদ দিছে, বদলে হচ্ছে অন্য বাংলা বা ইংরেজি ঢুকাইছে ধরেন বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। তারপরে এরকম কিছু কিছু জিনিস বাদ হয়ে গেছে, যেমন ধরেন কোথাও একটা দুইটা জামাত দুইটা ক্লাস 2 বছর মিলে 1 বছর করছে, সেখানে কিছু কিতাব হয়েছে, যুক্ত করা হয়েছে, সমন্বয় করা হয়েছে। এরকম কিছু চেঞ্জ হয়েছে। কিন্তু ইয়েতে মানে মোটা দাগে চিন্তার বোঝাপড়ার ইয়ের কোনো চেঞ্জ হয় নাই আর কি। আর সেই এই যে যা পড়ানো হয় বা যে কারিকুলামটা আছে, সেই কারিকুলামটা কি আপনি মনে করেন কি যে বর্তমান সময়ের সঙ্গে কি এটা প্রাসঙ্গিক? না না, বা এটার মধ্যে আসলে কি ধরনের পরিবর্তন আনা উচিত আসলে? আচ্ছা, প্রথমত বেশ অনেক কয়টা আলাপ আছে এখানে। সেটা হচ্ছে কওমি মাদ্রাসা মূলত হচ্ছে, মানে আমি এটা নিয়ে কথা বলছি ওই আমার ইয়ের মধ্যেই ছোট্ট করে একটা আলাপ তুলছি, কারণ আমি হচ্ছে পরবর্তী ভারতবর্ষের মাদ্রাসার মধ্যে পরবর্তী আলাপের জন্য। সেটা হচ্ছে কওমি মাদ্রাসা মূলত ইসলাম শেখায় না, ধর্ম শেখায় না, এরা হচ্ছে ধর্মের একটা অংশ শেখায়। হানাফি মাযহাবের ইসলামটা শেখায়, হানাফি মাযহাব কিভাবে ইসলামের বোঝাপড়া করে সেই জিনিসটা শেখায়, ইসলাম চর্চা, বোঝাপড়া, ইসলাম চিন্তা করে সেটা শেখায়। অন্য মাযহাব, অন্য চিন্তা এবং ধরেন তুলনামূলক ধর্ম সেটাও শেখায় না। তো ফলে এই জায়গাটায় কওমি মাদ্রাসার একটা বড় রকমের ল্যাকিংস রয়ে গেছে আমার কাছে মনে হয়। কারণ ধরেন আপনি আসলে যখন ধর্ম নিয়ে কথা বলবেন বা আপনি যখন ধর্ম নিয়ে পাণ্ডিত্য অর্জন করতে যাবেন, তখন আপনি আসলে কি করবেন, আসলে আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে, আমি কি বেশি স্পিডে কথা বলছি? না না, ঠিক আছে ঠিক আছে, বুঝে যাচ্ছে। তখন আপনার দরকার হলো আপনি সমাজের বিদ্যমান যে জ্ঞান চর্চা, সমাজের বিদ্যমান যে চিন্তার বোঝাপড়া, সমাজের বিদ্যমান যে ডায়নামিক্স, সবটাকেই আপনি বুঝবেন, বুঝে আপনি সেটার সাথে ধর্ম ডিল করবেন। কিন্তু কওমি মাদ্রাসায় সমস্যা হচ্ছে কি, কওমি মাদ্রাসায় প্রথমত ওই জিনিসটা নাই, ওই মূল ধর্ম নাই। দ্বিতীয়ত হচ্ছে সমাজ বোঝাপড়াটা কওমি মাদ্রাসার মধ্যে না। তো ফলে সে মনে করে কি, তার জন্য সমাজের সাথে কওমি মাদ্রাসার স্টুডেন্টদের, কওমি মাদ্রাসার হুজুরদের সবার একটা বড় একটা ধরেন বোঝাপড়ার পার্থক্য আছে, পার্থক্য আছে। কারণ সে মনে করে যে এটাই হইতে হবে, গড়তে হবে, কিন্তু মানুষ তো সেইভাবে চিন্তাই করে না। ধরেন কওমি মাদ্রাসাওয়ালারা মনে করে যে ইকোনমিক্সের ক্ষেত্রে, আমি ইকোনমিক্সের আলাপ করি, বা ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে ইসলামিক ইকোনমিক্স চলবে, করবে, সে করবে, কিন্তু সে ইসলামিক ইকোনমিক্সও পড়ে না ঠিকঠাক করে, যে ইসলামিক ইকোনমিক্সটা কেমন হবে, কি হবে। সে হচ্ছে ধরেন কিছু জিনিস পড়ে আর কি, যে জিনিসগুলো অনেক আগের, খুবই অনেক আগের। হেদায়া পড়ানো হয় 400-500 বছর আগের। হেদায়া পড়ানো হয় যেখানে হচ্ছে ধরেন বাজার ছিল হলো আগের, ধরেন ওই প্রাচীন পদ্ধতির বাজার, সে বাজারের আলাপ পড়ানো হয়, নতুন বাজারের কোনো আলাপই নেই সেখানে। এবং একই সাথে ধরেন সমাজের মধ্যে যে বাজার আছে, এবং সমাজে যে ধরেন পুঁজি বাজার, তারপর ক্যাপিটালিজম, তারপরে হচ্ছে ধরেন কমিউনিজম, সমাজতন্ত্র যা আছে, সেখানে অর্থনৈতিক বোঝাপড়াগুলো ধর্ম মানে মাদ্রাসা ছেলেদের কাছে বোঝান, মানে যা পড়ায় না। তো না পড়ানোতে হয় কি, এরা এই বিষয়গুলোতে একদম শূন্য জ্ঞান নিয়ে থাকে। তো ফলে যখন সমাজে এসে তো সে সমাজের সাথে ডিল করতে পারে না, তখন সে তার জিনিসটাকে হচ্ছে কাঁধে ঠেলতে থাকে। ধরেন সমাজের আরো নানান বোঝাপড়া আছে, শুধু ইকোনমিক্স, ধরেন সমাজ বিজ্ঞানের কথা, রাষ্ট্রবিজ্ঞানের কথা, নানান। তুমি যখন ধর্ম নিয়ে যখন তোমার চিন্তা করতে হবে, তুমি যখন ধর্মের বিশেষজ্ঞ হইতে চাও, তোমার এগুলো যদি না জানো, তাহলে তুমি ধর্ম বিশেষজ্ঞ কেমনে হইলা? তো ফলে আমার কাছে তাছাড়া আর একটা ব্যাপার যেটা ঘটছে, সেটা হচ্ছে ধরেন কওমি মাদ্রাসার ক্ষেত্রে, সেটা হইতেছে কওমি মাদ্রাসাকে মাস্টার্সের মান দিছে কোনো জায়গায়, বা মাস্টার্সের মান দিয়ে কোথাও ইন্টার পরীক্ষার কথা বলতেছে, কোথাও অনার্স পরীক্ষার কথা বলতেছে। এই পুরো ব্যাপারটার কোনো যোগসাজশ নেই, মানে একদম খুবই জগা খিচুড়ি মার্কা অবস্থা। তো ফলে আমার যদি হচ্ছে আমার চিন্তা বা আমার বোঝাপড়া যদি বলতে বলেন কি হইতে পারে, সেটা আমি মনে করি যে কওমি মাদ্রাসায় অনেকগুলো শাস্ত্র আছে, ধরেন ফিকহ, ইসলামিক জুরিসপ্রুডেন্স, কিংবা ধরেন হচ্ছে ইসলামিক হাদিস, কিংবা তাফসীর, কিংবা ধরেন আরবি ব্যাকরণের বা আরবি এর নানা কিছু থাকে। তো মূলত হচ্ছে ইসলামের তাফসীর, হাদিস, তাফসীর, ইসলামিক জুরিসপ্রুডেন্স, এই তিনটাকে আমি ধরে নিলাম। ধরে নিয়ে প্রত্যেকটার আলাদা আলাদা হচ্ছে অনার্সের মতো, বা হচ্ছে অন্তত 5 বছরের 6 বছরের একটা দীর্ঘ পড়াশোনা হইতে পারে। সেখানে ধরেন ইসলামিক জুরিসপ্রুডেন্সের
কত ধরন আছে, কি আছে এর মধ্যে হচ্ছে ধরেন একদম বিদ্যমান সমাজে বিদ্যমান যে জুরিসপ্রুডেন্স যে চলে, আইন কানুন চলে, সেগুলোর সাথে আলাপ করে ডিটেইলে কেউ হয়তো আলাদা করে ওইভাবে পড়াশোনা করানো যেতে পারে। ওইভাবে পড়াশোনা করলে হয় কি, এই ছেলেগুলো মানে কমি মাদ্রাসা যারা পড়ে তারা হচ্ছে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে এদের, এবং এরা হচ্ছে সমাজে ছেড়ে দিলে মানে তার মতটাকেই আসল ভেবে সে হচ্ছে চাপানো শুরু করবে না এবং একটু চোখ খুলবে। কিন্তু এরা একদম অন্ধ হয়ে অন্ধের মতো হাতড়ে বেড়ায় সমাজের মধ্যে। এটা একটা বড় কষ্টকর জায়গা আর কি। এইটা এক ধরনের আলোচনা আছে যে আসলে এই যে এই কারণেই যে আসলে সে তার কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে তারা আসলে তার নিজের ধর্মটাকেও আসলে ঠিকমতো সে সামগ্রিকভাবে পড়তেছে না, এবং অন্যদিকে সে আসলে তার অন্যান্য সমাজের যে অন্যান্য বিষয় আছে সেগুলো সম্পর্কেও সে জ্ঞান অর্জন করতে পারতেছে না। তো এমন অবস্থায় আসলে কি একটা আলোচনা আছে যে কওমি মাদ্রাসাগুলোকে আসলে এক ধরনের রাজনৈতিক ক্ষেত্র বা একটা রাজনৈতিক কর্মী, এক ধরনের একটা জমায়েতের আখড়া বা এই ধরনের একটা জায়গায় আসলে পরিণত করার এক ধরনের আলাপ আসলে আমরা শুনি প্রায়। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন ধর্মীয় শিক্ষা তো জরুরি, ধর্মীয় শিক্ষা একদম মানে খুবই গভীরতর ধর্মীয় শিক্ষা জরুরি, সেটা যেভাবেই হোক প্রত্যেক ধর্মের জন্য এটা জরুরি। কারণ মানুষ সবসময় ধর্মের দিকে ঝুঁকে থাকে এবং মানুষের ধর্ম প্রয়োজন লাগে, খুব জরুরিভাবে লাগে। মানুষ ধর্ম থেকে বাইরে যেতে পারে না, সে যতই চায় যতই বলে যে আমি ধর্মের বাইরে যাবো, কিন্তু সে ধর্মের থেকে বাইরে যেতে পারে না, মানুষকে ওইভাবেই তৈরি। তো ফলে মানুষের জন্য গভীরতর ধর্ম শিক্ষার প্রয়োজনীয়তা আছে। এখন ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে কওমি মাদ্রাসায় তো ধর্ম শেখায়, এর বাইরে তো আর কোনো ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান নাই। তো ফলে আপনি ওইখানেই আপনাকে যাইতে হইতেছে, ওখানেই আপনার করতে হইতেছে। হ্যাঁ, এখন ব্যাপার যেটা ঘটছে সেটা তো মানে আপনি যে পলিটিক্যাল আলাপটা মানে এটা তো সব জায়গায় ঘটে। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে 15 বছর লীগ, পুরাটা লীগের ঘটছে না। আর আপনি যদি বলেন যে ঢাকা ইউনিভার্সিটির পোলাপান শুধু লীগ তৈরির কারখানা, ব্যাপারটা আর কি ওই রকম হবে। আসলে কওমি মাদ্রাসার ছেলেরা যারা পড়ে তারা তার মতো করেই রাজনীতি করে, তার মতো করেই রাজনৈতিক বোঝাপড়া করে। এবং ধরেন আমিও তো কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি তো এইভাবে বলতে পারতেছি, এবং আমার সাথে 2-3 জন ছেলেমেয়েরা মানে ছেলের পরিচয় আছে যারা অন্যরকম করে ভাবতে পারে, ভাবতে চায়। তারা হচ্ছে এই তার কওমি যে বোঝাপড়া, সে চিন্তার বোঝাপড়ার বাইরে গিয়ে তার ভাবে, চিন্তা করে। এবং ধরেন কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আসা অনেক ছেলে আছে যারা হচ্ছে তার মতো করে ভাবে। তো ফলে ওই জিনিসটা বলাটা আমি মনে করি ঠিক না, কারণ এটা একটা আলাদা ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান। সে ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে নানা মানুষ পড়তে যায়, সে শিক্ষা কারিকুলামের নানা আলাপ আমরা করতে পারি। কিন্তু ধরেন রাজনৈতিক এটা তো আসলে সবাই সব জায়গায় তার মতো, মানে সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করা হয়েছে। হ্যাঁ, এটা তো আলাদা করে। আচ্ছা, আলিয়া বনাম কওমি মাদ্রাসার এক ধরনের একটা সংকট বা এক ধরনের বিপরীতমুখিতা আছে, তো এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আসলে এখানে সংকটটা কি। বা ওই যে আমি যেটা বললাম প্রথমে, আলিয়া মাদ্রাসাগুলোকে আসলে তৈরি করা হয়েছে ব্রিটিশ শাসনে কিছু করণিক করার জন্য। তো ফলে করণিক মানে ব্রিটিশ অফিসার তৈরি করার জন্য, যারা হচ্ছে ব্রিটিশের হয়ে এই অঞ্চলের মুসলমানদেরকে ডিল করবে। সমস্যা যেটা হয়েছে ওখানে কিছু বাংলা ইংরেজি দেওয়া হয়েছে। তো বাংলা ইংরেজি ব্যাপার যেটা হয়েছে, দেখেন কওমি মাদ্রাসার কিন্তু কোনো বাজার নাই। কওমি মাদ্রাসায় যে পড়ে সে কোনো বাজারে ঢুকতে পারে না, মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো বাজার নাই। এখন সে যদি হচ্ছে ধরেন অন্য কোনো বাজারে সে যদি নিজের মতো করে ব্যবসা করে করে সেটা আলাদা জিনিস, কিন্তু তার জন্য কোনো বাজার তৈরি করা হয় নাই। সে এই বাজার থেকে আলাদা থাকতে চাইছে নিজেকে বাঁচানোর জন্য। কওমি মাদ্রাসার সৃষ্টিটাই ওই জন্য, মানে প্রতিষ্ঠাটাই ওই জন্য। তো ফলে বাজার না থাকার কারণে সেখানে যারা যায় তারা ওখানে থেকেই যেতে চায়। কিন্তু আলিয়া মাদ্রাসার হয়েছে কি, আলিয়া মাদ্রাসার বাজার ছিল সব সময়। তো ফলে ধরেন আলিয়া মাদ্রাসার বাজার থাকাতে আলিয়া মাদ্রাসায় যারা পড়ছে তারা সবসময় চাইছে আরেকটু বেশি বাজারমুখী হইতে, আরেকটু বেশি বাজারমুখী হইতে। তো কওমি মাদ্রাসায় যখন হচ্ছে আলিয়া মাদ্রাসায় যখন একটু ইংরেজি হয়েছে বা একটু অন্য জিনিস ঢুকানো হয়েছে, যখন দেখছে সে হচ্ছে ঢুকতে পারতেছে বাজারে, তো তখন সে চাইছে যে আরেকটু তার বাজারটা মুখিতা বাড়ুক, সে যেন আরেকটু ধরেন অনেক সাবজেক্ট পায়, অনেক কিছু করতে পারে। ধরেন খুব রিসেন্ট একটা আলাপ দিই, সেটা হইতেছে আপনি একটা আলাপ কি শুনছেন কিনা, একটা কথা যে আগে আলিয়া মাদ্রাসার জন্য ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো সাবজেক্ট বন্ধ ছিল। হ্যাঁ, মজার ব্যাপার এখানে এই জিনিসটা শুনেন। সেটা হইতেছে আলিয়া মাদ্রাসায় আগে ছিল বাংলা ইংরেজি 100 করে নম্বর, শুধু একটা পেপার।
কিন্তু স্কুল কলেজে 200 নম্বর করে 2টা পেপার ছিল, বাংলা ইংরেজিতে, তারপর অনেকগুলো ইয়েতে। ওই সাবজেক্টগুলো তাদের জন্য শর্ত দিছে সম্ভবত নানা কারণে, সেটা হইতেছে যে তাদের বাংলা ইংরেজি ভালো স্টুডেন্ট লাগবে, সেজন্য তারা 200 নম্বরের শর্ত দিয়ে দিছিল। আচ্ছা আচ্ছা, বুঝছেন? যারা 200 নাম্বার করবে তারাই একমাত্র ভর্তি ওই হতে পারবে। সাবজেক্ট। আমি তো এই ইনফরমেশনটা জানতাম, আমার সময় এটা চলতেছিল, আমি ইনফরমেশনটা জানতাম বলে আমি স্কুল কলেজ থেকে পরীক্ষা দিয়ে জার্নালিজমে ঢুকছি। ধরেন ওই সময় অনেকেই ঢুকতে পারেনি। আলিয়া মাদ্রাসা করছে কি, আলিয়া মাদ্রাসা তারপরে সে তার এই বাজারটা পাওয়ার জন্য আলিয়া মাদ্রাসা কি করছে, তার পেপার 200 করে ফেলছে। এই ব্যাপারটা ঘুরছে আর কি সবসময় আলিয়া মাদ্রাসার মধ্যে। তো ফলে হয় কি, এই নিরেট গভীরতর যে ধর্মের, যদিও আমি হানাফি মাযহাবের কথাই বলি, ধর্ম শিক্ষাটার ক্ষেত্রে ওরা অনেক বেশি কম্প্রোমাইজ করছে বাজারের জন্য। এই জিনিসটা ঘুরছে আর কি। তো ফলে ধরেন কওমি মাদ্রাসার মধ্যে যেই ধর্মের বোঝাপড়া চিন্তা, সেই যে জায়গাটা আলিয়া মাদ্রাসায় কখনো কখনো কমে গেছে। ফলে এখানকার রাজনীতিও চেঞ্জ হয়ে গেছে। ধরেন কওমি মাদ্রাসার রাজনীতি একরকম, আলিয়া মাদ্রাসার রাজনীতি একরকম। আলিয়া মাদ্রাসায় বিশেষ করে আলিয়া মাদ্রাসায় ধরেন জামাত ঘরানার রাজনীতি। তো জামাতের রাজনীতির মধ্যে একটা কিন্তু বাজারমুখিতা আছে, মানে তারা আগে সবকিছু বাদ দিয়ে আগে ক্ষমতাটা চায়, তারপরে তার মতো করে করবে। এবং সে ধরেন বাজারের যেসব ভুয়া জায়গাগুলো, যে ধান্দার জায়গাগুলো, সেগুলো কিন্তু তার রাজনীতি পলিটিক্সের মধ্যে আছে। তো ফলে এগুলো ওই মধ্যে ঘটে গেছে আর কি। আচ্ছা, আরেকটা তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বিষয়ে, সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্র, আপনি কি মনে করেন যে রাষ্ট্র কি আসলে এই মাদ্রাসাগুলোকে কি আসলে নিয়ন্ত্রণ করতে চায়, নাকি সে আসলে এটা সংস্কার করতে চায়? রাষ্ট্র আসলে কিছুই চায় না, মানে এই মাদ্রাসা শিক্ষা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথাই নেই, আগ্রহ নেই জায়গা রাষ্ট্র। কারণ সমস্যা যেটা হচ্ছে, মাদ্রাসাওয়ালারাও চায় না রাষ্ট্র এখানে ইন্টারভেন করুক। কারণ মাদ্রাসাওয়ালাদের সেই ব্রিটিশ যেই ট্রমাটা সেটা রয়ে গেছে। তারা মনে করে যদি সরকার ইন্টারভেন করে, তার মধ্যে ঢুকে যায়, তখন তার ইসলাম বোঝাপড়া, তার ইসলাম চিন্তাগুলোর মধ্যে কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু আবার একই সাথে সে নানাভাবে মার্কেটেও ঢুকতে চায় বলে সে ইয়েটা চাইছে, সমমানটা চাইছে, নানা কিছু আন্দোলন করছে তাদের জন্য। কিন্তু সে রাষ্ট্রকে তার পুরো সিলেবাস সংস্কারের জন্য দিতে চায় না। তো ফলে রাষ্ট্রও চায় না যে আচ্ছা ঠিক আছে এর মধ্যে কিছু হোক। কিন্তু এই দ্বিপাক্ষিক ডায়ালগটা খুব জরুরি জন্য। কারণ কিভাবে করবে সেটা, কারণ একটা সামগ্রিক পলিসি আসলে নির্ধারণ করা। তুমি যদি রাষ্ট্রের বাজারের মধ্যে ঢুকতে চাও, তুমি তোমার স্টুডেন্টকে দিয়ে কিভাবে তুমি বাজারের মধ্যে ঢুকতে হবে, বাজারে ঢুকতে হলে তোমার কতটুকু জ্ঞান লাগবে, কতটুকু বোঝাপড়া লাগবে, সেটা তো তোমার আলাপ করতেই হবে। তো ফলে এই আলাপটা খুব জরুরি বলে আমি মনে করি আর কি এখনকার এই সময়ের ইয়ের মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে আমরা আসলে দীর্ঘদিন যাবত আসলে দেখতে পাচ্ছি যে মাজার বা পীর, দরগা, খানকা শরীফ যেগুলো আছে, সেইগুলাতে আসলে অনেক জায়গায় হামলা হয়েছে। আমরা আসলে দেখলাম যে একজন নুরাল পাগলা যিনি ছিলেন, ওনার কবর থেকে লাশ তুলে তারপরে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম নানান ধরনের আসলে ঘটনা ঘটছে। এসবের প্রেক্ষিতে আসলে আপনারা এই সম্প্রীতি যাত্রা বা এরকম নানান কর্মসূচিও আপনারা পালন করছেন। তো আপনি আসলে কি মনে করেন যে এই ধরনের এই ঘটনাগুলা কি আসলে বিচ্ছিন্নভাবে ঘটতেছে, নাকি আসলে এইগুলার পেছনে আসলে রাজনৈতিক মদদ বা একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো যে আমি যেটা বললাম যে ব্যাখ্যা রাজনীতি, এগুলোর পিছনে এটাই। কারণ যারা মনে করে তার ব্যাখ্যাটাই হচ্ছে আসল, সে তো মনে করতেছে অন্য সবগুলো বাতিল, মাজারগুলো বাতিল, মাজার ঠিক না। তো ফলে সে মাজারকে কিভাবে দমাইতে হবে, মাজার ভেঙে দিতে হবে। কারণ মাজারে শিরিক চলে, মাজারে বেদাত চলে। আপনি শিরিক বেদাত থাকলে আপনি এটা ভেঙে দিবেন, তার বোঝাপড়া এটা। তো ফলে সে তাকে ভেঙে ফেলতেছে। এবং ধরেন আপনি যখন কোন একজন পলিটিশিয়ান বা কাউকে বলেন যে আমি ইসলাম রক্ষা করে, তো আপনার ইসলাম যদি আপনি বুঝাই দিতে পারেন, তখন তো সে আপনার বিপক্ষেই যাবেই। তো ফলে মূল পলিটিক্সটা ওইখানে, এই ব্যাখ্যার পলিটিক্স, এবং নিজের ব্যাখ্যা এস্টাবলিশ করা এবং নিজের যে গোত্র, সেই গোত্রটাকে ক্ষমতায় যাওয়ার পলিটিক্সটাই এই ধরেন মাজার ভাঙা, এই ভাঙা, সেই ভাঙা। এবং একই সাথে এই পলিটিক্সটা ধরেন ক্ষমতায় যাওয়ার চেয়ে তো একই সাথে এলাকা ভিত্তিক ছোট ছোট পলিটিক্স। ধরেন মাজারে তো কিছু ইনকাম আছে, হ্যাঁ, সেই ইনকামটা তো সে চায়। ধরেন মাঝখান দিয়ে তারেক মনোয়ার একটা কথা বলছিল, আপনি দেখছেন কিনা জানি না, সেটা হইতেছে যে মসজিদের ইমামরা যাতে জামাত ইসলামের ইমাম হয়, এইরকম একটা কথা বলছিল তারেক মনোয়ার। এটা ভিডিও আছে, পরে সে ক্ষমা উঠেছে। এটাও কিন্তু পলিটিক্স। এবং এটাও কিন্তু এটা কেন, কারণ ধরেন এখনকার মসজিদগুলোকে বেশিরভাগই দেওবন্দি হুজুররা,
দেওবন্দি মাদ্রাসাগুলোর ইয়ালা। এখন সেখানে তারা হচ্ছে ধরেন মসজিদ ভিত্তিক তো ইকোনমিক একটা বড় রকমের ব্যাপার আছে। ধরেন মসজিদের ইমাম সাহেব নামাজের যে বেতন পান, সে বেতনের বাইরেও এলাকার মানুষের সাথে যখন তার বোঝাপড়া হয়, তখন নানা হাদিয়া আসে, নানা ব্যাপার আসে। তারপর হচ্ছে তখন ধরেন মানুষ টাকা পয়সা দেয় ধর্মীয় জায়গায়, তো কোথায় দিবে এটা সে ইমাম সাহেবের কাছেই যোগাযোগ করে। ধরেন এখন দেওবন্দি মাদ্রাসার ইমাম সাহেবের সাথে যোগাযোগ করলে তো দেওবন্দি মাদ্রাসাতেই যাবে। কিন্তু যখন এই জিনিসটা চলে যাবে, হ্যাঁ, জামাত ইসলামের ইয়ের কাছে যাবে, তখন কি দেওবন্দি মাদ্রাসা যাবে? যাবে না তো, তখন তো যাবে আমাদের একটা প্রতিষ্ঠানের কাছে। তো ফলে এই পলিটিক্স গুলো মানে পলিটিক্যাল ইকোনমি গুলো আসলে এই ইয়ের মধ্যে চলে। তো ছোট ছোট এবং বড় বড় সবগুলো পলিটিক্সই চলতে থাকে, চলে ধরেন এইসব মাজার ভাঙা বা ইয়ের পিছনে আর কি। মানে মূলত এইখানে হচ্ছে মাজারের ইকোনমি দখল করাটাই হচ্ছে অন্যতম টার্গেট। সেটাও একটা টার্গেট, হ্যাঁ, সেটাও একটা টার্গেট। এবং ওই সম্প্রদায়টাকে হচ্ছে ধরেন যে মাজারে টাকা দেয় তাকে যদি আপনি সরাই নিয়ে আসতে পারেন আপনার জায়গায়, সে যদি আপনাকে টাকা দেয়, আপনি লাভবান হবেন না? হবেন তো অবশ্যই। তো ফলে এই তো সে তো মাজারের পীর সাহেবের কাছে টাকা দেয়, অমুকের কাছে টাকা দেয়, ওই এই পলিটিক্সটাও তার মধ্যে আছে আর কি। তো রাষ্ট্র আসলে এই ক্ষেত্রে নীরব ভূমিকা, এই মুহূর্তে আসলে এরকম এত ঘটনা ঘটার পরেও আসলে রাষ্ট্র নীরব কেন? রাষ্ট্র আসলে এখানে কি করবে? রাষ্ট্র শৃঙ্খলা বজায় রাখবে। রাষ্ট্র তো ধর্মের মধ্যকার কোনো বিভেদের জায়গায় যাবে না। রাষ্ট্র করবে যে তুমি কারোর উপর চড়াও হইতে পারবে না, এই জিনিসটা সে এই ব্যাপারটা সে দেখবে যে তুমি যা ইচ্ছা চিন্তা করো। হ্যাঁ, তুমি চিন্তা করো যে অমুককে বাতিল, এই চিন্তা তুমি করতে পারবা, কিন্তু অমুকে বাতিল বলে আমি তার মায়ের মারতে পারবো, এই জিনিসটা চিন্তা করতে পারবে না। রাষ্ট্র এই জিনিসটা দেখবে যে অমুকে বাতিল, এই চিন্তা তুমি করতেই পারো, অমুকে ভুল, সে চিন্তা তুমি করতেই পারো, সে চিন্তা করার একদম তোমার অধিকার আছে, এই অধিকার একদম খুবই মানব অধিকার। কিন্তু তুমি সে বাতিল বলে তুমি তারা মারতে যাবে, সেই অধিকার তোমার নাই। রাষ্ট্রের এই জায়গাটুকু নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, তার তো কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের, এই জাস্ট এইটুকুই তো। রাষ্ট্র সেটাও করতেছে না, বরং রাষ্ট্রকে এখানে উৎসাহ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এই নানাভাবে উৎসাহ দিচ্ছে। এই কারণ রাষ্ট্র মনে করতেছে যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ তাদের, ধরেন এখনকার এই ইন্টারিম সরকার মনে করতেছে যে সংখ্যাগরিষ্ঠ মব এরা তারা রক্ষা করতেছে, তো ফলে এদেরকে যদি একটু ছাড় না দেয়, তখন এরা হয়তো এর বিপক্ষে চলে যাবে, এর সাথে ঝামেলা করবে। এই চিন্তাটা আমি মনে করি ইন্টারিমের এই চিন্তাটা এই মব সন্ত্রাস এগুলোর জিয়ায় রাখছে, নাহলে একদম প্রথমেই যদি ভেঙে ফেলতো। কারণ একটা যদি একটা কার্যকর সরকার থাকে, তো কার্যকর সরকার থাকা অবস্থায় তুমি কিভাবে আরেকটা জিনিস ভাঙো, তুমি কিভাবে আরেকজনের উপর চড়াও হও? প্রথম দিন যদি হচ্ছে এটাকে শক্ত হাতে দমন করতো, তাহলে সব কিছুই হতো না, কিন্তু সেটা করে নাই তো, সে তো ভাঙতে দিচ্ছে, কিভাবে সে কাটতা? সে তো প্রথম দিনই সে দেখাইছে যে সে কার্যকর না, তার কার্যকরিতা হারাইছে সেখানেই। তো তখন যে কার্যকরিতা হারাইছে, তারপরে যেগুলো ঘটছে সেগুলোর দায় তার না, সেগুলোর দায় আমাদের হচ্ছে এই বুদ্ধিজীবী সমাজের না, যারা হচ্ছে সেই মবটাকে সেই ইয়েটাকে বৈধতা দিছে। এরা কিভাবে দায় এড়ায়? এখন তো এদের সবার নিজেদেরকে দায় নিতে হবে, প্রত্যেকটা খুনের দায় নিতে হবে, প্রত্যেকটা ভাঙচুরের দায় নিতে হবে তো এদের। কিন্তু এইটা তো আসলে আমাদের ধর্ম ছিল না, মানে আমাদের ধর্মচর্চাটা, বাঙালির যে ঐতিহাসিক ধর্মচর্চাটা ছিল, বা আমরা যদি আরো আসলে আগের সময়ের কথা চিন্তা করি, আরো প্রাচীন সময়ের কথা, তাইলেও তো এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম বা এরপরে পরবর্তীতে হিন্দু ধর্ম তো আসলে এত মানে বিষয়গুলোতে এত অ্যাগ্রেসিভ বা একেবারে নিজের ব্যাখ্যায় অটল থাকার জায়গাগুলো তো আসলে এরকম ছিল। অ্যাগ্রেসিভ তো ছিলই আমার মনে হয়, কারণ ধরেন একটা ম্যাস বৌদ্ধ ধর্মে মানুষ গেছে, তারপরে হচ্ছে ধরেন এই অঞ্চলের মুসলমানদের মানুষের ইসলাম গ্রহণ করার পেছনেও একটা বড় কারণ বলে হিন্দুদের হচ্ছে নিপীড়নের কথা বলে। তো ফলে ব্যাপার যেটা ঘটে এই জিনিসটা ছিল, নানাভাবে ছিল। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে, যদি আমরা গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা যদি ঠিকঠাক রাখতে পারি, তো এইটারে হচ্ছে আমরা মিনিমাইজ করতে পারবো, নাহলে এই জিনিসটা তো থাকবেই। ধরেন মানে ক্ষমতা, মানে এই একটা ধর্মের পিছনে তো শুধু একটা জিনিস না, মানে শুধু ধর্ম না, মানে আমি হচ্ছে ধর্মটাকে আমি এমন না যে আমি হচ্ছে মাজার ভাঙা আমার ধর্মটাকে পালন করতে চাইতেছি, তা তো না। এটার পিছনে তো অনেকগুলো কারণ আছে, ইকোনমি, হ্যাঁ, পলিটিক্স, হ্যান ত্যান সেগুলো আছে। ফলে সেগুলোও তো আসলে সবসময় ছিল, তো ফলে সেগুলো তো আসলে এমন না যে ছিল না, বা এগুলোর সাথে আমরা ডিল করি, করছে। কিন্তু এই হচ্ছে ব্যাপার।
তো সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয় যে আসলে এটা কি আসলে মানে ধর্মের লড়াই নাকি আসলে ক্ষমতার লড়াই? ক্ষমতার লড়াই, ধর্মের লড়াই না, ক্ষমতার লড়াই। ক্ষমতা ছাড়া আর কিছুই না। ধর্ম তো আসলে মানে কি? যারা ধর্ম চর্চা করতেছে তারা আসলে তাদের মতো করে ধর্ম চর্চাটা তারা ঠিকঠাক করতেছে, কিন্তু যারা আসলে এই মাজার ভাঙা সব ধর্ম এইগুলা আসলে ধর্মের নামে তারা এক ধরনের ক্ষমতা চর্চা করতেছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, কেউ হচ্ছে আওয়ামী লীগ বিএনপির নামে ক্ষমতা চর্চা করে, ক্ষমতার লড়াই করে, আর কেউ হচ্ছে তার ধর্মের নামে ক্ষমতার লড়াই করে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনি তো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এখন বর্তমানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বিভিন্ন দলের, অভ্যুত্থানেও আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা যারা ছিলেন তারাই হচ্ছে নেতৃত্ব দিয়েছেন। তা আপনি তো আসলে ফ্যাসিবাদের আমলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানান রাজনৈতিক কার্যক্রম আপনি যুক্ত ছিলেন, বা হচ্ছে নানান ধরনের সমাবেশ, প্রতিবাদ মিছিল, এগুলাতে আপনি ছিলেন। তো সামগ্রিকভাবে আপনি বাংলাদেশের রাজনীতি নির্মাণের ক্ষেত্রে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যেই চরিত্র বা বর্তমান যে অবদান বা অবস্থা, এটাকে আসলে কিভাবে দেখতেছেন আপনি? এটা বললে তো মানুষ বুঝবে। আমার কাছে মনে হয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানটা বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা ইউনিভার্সিটির অবদান তো আছেই নানাভাবেই। হ্যাঁ, নানাভাবেই বিশ্ববিদ্যালয়গুলো, ধর ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, নানাভাবেই তো বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক নানা জায়গায় শেপ দিছে, পলিটিক্যাল শেপ দিছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমি যেটা বললাম যে আর কোনো কাউকে রাজনীতি করতে দেয় নাই, কাউকে বুঝতে দেয় নাই, চিন্তা করতে দেয় নাই। এই কারণে শূন্যতাটা তৈরি হয়ে গেছে, যে সে শূন্যতার ধরেন ফলাফল আমি মনে করি হচ্ছে এখনকার বর্তমানে শিক্ষার্থীরা সেটা ভোগ করতেছে আর কি। এবং তারা হচ্ছে এটার সাথে হচ্ছে খুবই ইউজড হয়ে গেছে, খুবই সহজভাবে এই ব্যাপারগুলো দেখতেছে। এই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, এগুলোতে আসলে ছাত্র শিবিরের জয়টাকেও কি আপনি মনে করেন যে আসলে রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার ফলে? আমি মনে করি আসলে এই ধরনের শূন্যতা তৈরি হওয়ার ফলেই এটার কারণ। কারণ আমি হচ্ছে যতটুকু শুনছি, ধরেন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি হচ্ছে খুবই ইয়ের খবর শুনছি, সেটা হচ্ছে শিবির নাকি মোটামুটি ধরেন একটা বড় অঙ্কের অর্থ খরচ করছে, করছে। তো ধরেন যখন হচ্ছে আপনি, এবং শিবিরের যে চরিত্র, সে চরিত্রটা তো আসলে সবার কাছেই নানাভাবেই, কিন্তু তারপরে হচ্ছে আপনি বাইরের ব্যাপারগুলো দেখে, তারপরে হচ্ছে নানাভাবে আর্থিক সহায়তার মাধ্যমে যদি আপনি প্রলুব্ধ হয়ে আপনি যখন শিবিরকে উঠা দিবেন, বা হচ্ছে আপনি তাদেরকে ধরেন খুবই কিউট বলে যখন আপনি হচ্ছে তাদেরকে ভোট দিবেন, তখন তো এটা একটা বড় শূন্যতাই আর কি। এটা তো শূন্যতার বাইরে আর কিছু না। আমি মনে করি এটা ভয়ঙ্কর জায়গা। আমি এটা দেখে ভালো রকমের শকড হইছি আর কি। ডাকসুতে আসলে এরকম শিবিরের ফুল প্যানেল জয়ের পরে আসলে এক ধরনের আলাপ উঠছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আসলে ধর্মীয় রাজনীতির এক ধরনের উত্থান, বা এই ধরনের রাজনীতির কি এক ধরনের আদর্শিক মেরুকরণ হয়েছে কিনা? দেখেন, এই যে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় বোঝাপড়ার ব্যাপারগুলো কিন্তু আমাদের সমাজে একটা বড় দীর্ঘ সময় থেকে ছিল। মানে ইউনিভার্সিটির পোলাপান ধর্ম চিন্তা করতেছে, ধর্ম বোঝাপড়া করতেছে, ধর্ম নিয়ে কথা বলতেছে, কিন্তু এই জিনিসটাও কিন্তু ধরেন আওয়ামী লীগের সময় আপনি করতে পারেন নাই। আপনি ধর্ম নিয়ে কোনো কথা বলতে পারেন নাই। তখন আপনি কি করতে হয়েছে, আপনার হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধর্ম নিয়ে কথা বলছেন, আপনি আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধর্ম নিয়ে করছেন। তো ফলে হয়েছে কি, আপনি হচ্ছে যে আলাপটা করছেন সে মানে আপনার মধ্যে একটা ন্যাচারাল একটা উগ্রবাদ বা একটা ইয়ের মতো তৈরি হয়েছে, যেটা হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনার ধর্ম, মানে আপনি হচ্ছে ধর্মীয় রাজনীতি করবেন, বাকি আর কেউ যদি ধর্মের নামে বা আর কিছুর নামে রাজনীতি করতে আসে সেটাকে আপনি করে দিবেন। আপনি ধর্মীয় রাজনীতি করেন না, কোনো সমস্যা নাই তো, কিন্তু আপনি কেন অন্যকে, আপনি গণতান্ত্রিক পদ্ধতিটাকে সম্মান করেন, আপনি কেন অন্যকে দাবায় দিবেন, কেন অন্যকে হচ্ছে আপনি মানে এখানেও আসলে ওই একই সমস্যা যে অন্যের ব্যাখ্যা আসলে মেনে নেওয়ার মতো মানসিকতা আসলে পুরোটাই ব্যাপার করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো গ্রুপে একটা পোস্ট দেন ধর্ম বিষয়ে, যেটা একদম ট্র্যাডিশনাল ধর্ম ব্যাখ্যার বিপক্ষে, যে সে আপনাকে গালাগালি করে শেষ করে ফেলবে। এরা মানে এরা হচ্ছে অন্য চিন্তাকে হচ্ছে স্বাগত জানানোর যে ব্যাপারটা, সেটা আমাদের মধ্যে একদম জাতিগতভাবে নাই হয়ে গেছে। এটা আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। আমরা অন্য চিন্তাকে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারি না।
অথচ আমাদের হওয়া উচিত হচ্ছে নানা চিন্তার ডায়ালগ। আমরা যত বেশি ডায়ালগ করতে পারবো, যত বেশি হচ্ছে চিন্তার আদান প্রদান করতে পারবো, আমরা তত বেশি হচ্ছে সহনশীল হবো, এমপ্যাথেটিক হবো, আমাদের মধ্যে অন্যের প্রতি হচ্ছে আমাদের জন্য ভালোবাসা দায় বাড়বে। আমি তখন হচ্ছে ওই যে আবু হানিফার একটা কথা আছে, আমি যদি হচ্ছে কোনো একটা মানুষকে মধ্যে 100টা 99টা ব্যাপার পাই তাকে কাফের বলার জন্য, আর যদি একটা ব্যাপার পাই তাকে মুসলমান বলার জন্য, আমি তাকে মুসলমান বলবো। আমি তাকে এমপ্যাথির জায়গাটা দিয়ে দেখব। তার অর্থ তো এটাই যে আমি তাকে তার প্রতি এমপ্যাথেটিক হব। আমি তাকে দেখবো যে না আচ্ছা কিভাবে তাকে হচ্ছে আমার দলে ভেড়ানো যায়, তাকে হচ্ছে আমি জান্নাতে নিতে পারি, তাকে হচ্ছে শান্তির জায়গা দেখাইতে পারি। কিন্তু তুমি তো সেটা করতেছো না। এই যে আহমদিয়া যারা আছে তাদেরকে যে অমুসলিম ঘোষণা করার ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? অমুসলিম ঘোষণার ব্যাপারটা, হ্যাঁ ধর মুসলমান, তোমার কাছে মনে হয়েছে যে তোমার চিন্তার সাথে তার ঝামেলা আছে, তুমি অমুসলিম বলতেই পারো, সমস্যা নাই। কিন্তু তুমি রাষ্ট্রকে কেন হচ্ছে অমুসলিম বলতে হবে? রাষ্ট্রের অমুসলিম বলে লাভ হবে কি? আহমদিয়াদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলে ঘোষণা করে তোমার কি লাভ? কি লাভ? মানে তুমি কোন সময়টা রাষ্ট্রীয়ভাবে তার উপর কোন নিপীড়নটা তুমি তার উপর চালাইতে চাও? বিশ্বে কিন্তু শুধুমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশে হচ্ছে এরকম রাষ্ট্রীয়ভাবে এইটাই তো সমস্যা। এইটা সমস্যা হচ্ছে কেন তুমি হচ্ছে কি কারণে? কোনো কারণ তো নাই। আহমদিয়ারা কাফের না, আহমদিয়াদের চিন্তা কি, সে চিন্তা তুমি তোমার একাডেমিকলি তুমি প্রমাণ সেই করো। চিন্তার আসলে জবাবদিহিটাও তো সে তাদের কাছে করার কিছু নাই না। ধরেন তাদের কাছে আছে, ধরেন ধর্ম তো এইভাবেই, ধর্মের নানা স্কুল অফ থটস গুলো তো এইভাবেই বেড়ে ওঠে। ধরেন একটা স্কুল অফ থটস অন্য স্কুল অফ থটস কে নানাভাবে হচ্ছে বলে যে সেটা কি ভুল কিনা বা এইটার মধ্যে কি ভুল আছে। যেমন ধরেন যারা দাঁড়ায় মিলাদ পড়তো বলতো যে না দাঁড়ায় মিলাদ পড়া বেদাত, আবার অনেকে বলে যে না দাঁড়ায় মিলাদ পড়তে হবে। এটা তাদের নিজস্ব ব্যাপার। এই বিষয়গুলো নিয়ে আলাপ হবে, কোনটা ঠিক কোনটা ভুল, আলাপগুলো হইতেই থাকবে। ধর্মের আলাপগুলো ঘটে, হয় স্বাভাবিকভাবে। ধরেন আমাদের এটা একাডেমিক আলাপের মতো যে কোনো আমরা মার্কস নিয়ে একাডেমিক আলাপ হয় না, হয়তো তো ফলে ওই একাডেমিক আলাপের মতো কে মুসলমান কে খ্রিস্টান বা হচ্ছে কোন বিষয়টা থাকলে তুমি মুসলমানের মধ্যে পড়ো কোনটা পড়ো না, সেটা তো একান্ত একাডেমিক আলাপ। সেটা কেন রাষ্ট্রের মধ্যে তুমি নিয়ে আসতেছো? রাষ্ট্রের মধ্যে নিয়ে এসে তোমার আসলে উদ্দেশ্যটা কি? তুমি কি চাও? তাদের উপর দমন পীড়ন? না মানে একজন আপনি মুসলমান কি মুসলমান না, এই বিষয়টা আসলে মানে কে নির্ধারণ করে দিবেন? নির্ধারক একদম আমি নির্ধারণ করব। এটা তো রাষ্ট্র নির্ধারণ করে দিবে না, এটা তো অন্য মানুষ নির্ধারণ করে দিবে না, এটা তো আমি নির্ধারণ করব। হ্যাঁ, এখন ব্যাপার যেটা করছেন, যদি ইসলামিক রাষ্ট্র নানাভাবে তৈরি হয় তখন হচ্ছে আমার উপর প্যারামিটার তৈরি হয় যে আমাকে কোনো সুবিধা দিতে হবে, সেটা ধর্মমতে কি সুবিধা, ধর্মের বাইরে কি সুবিধা, সেসব ব্যাপার ঘটলে তখন রাষ্ট্র যে ইয়ে করবে যে আচ্ছা ঠিক আছে এইসব কাজ করে এর মধ্যে একটা কাজ হচ্ছে মুসলমানিত্বর কাজ, আমি কে মুসলমান বানাবো। তখনও তো রাষ্ট্র এইভাবেই দেখবে, এর বাইরে তো দেখবে না। কিন্তু এটা মানে কে, আমি যখন মানে কত ভয়ানক একটা ব্যাপার যখন আমি আমাকে মুসলমান বলতেছি বা আমি বলতেছি হচ্ছে আমি ধর্ম মানি, তুমি আমাকে বলতেছো যে না তুমি ধর্ম মানো না। তোমার এই অধিকার দিছে কে? আল্লাহ তো তোমার এই অধিকার দেয়নি। মানে এই বিচারটা তো আসলে আল্লাহই করবে, যে একমাত্র আল্লাহ ছাড়া তো এই বিচার তো আসলে কারো করার মতো অধিকার নাই। সেটাই তো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মানে ঢাকা ডাকসু এবং ছাত্র শিবির, এই দুইটা এন্টিটিকে আসলে আপনি বর্তমানে কিভাবে মূল্যায়ন করবেন বা তাদের সম্পর্কে আপনার বোঝাপড়াটা কি আর কি? ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতি, আমি তো ধরেন মানে ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে আমার আলাপ আছে, কারণ ছাত্র শিবিরের রাজনীতিকে আমি মনে করি যে ধরেন ধর্মীয় ভিত্তিক রাজনীতি এবং হচ্ছে চিন্তার পলিটিক্স, এবং সেটাকে আমি নানাভাবেই আমি প্রথমেই বলছি যে আমি রাজনীতিগুলোকে বিপজ্জনক রাজনীতি মনে করি। ফলে এটা তো হচ্ছে ধর্মীয় বিবেচনায় বিপজ্জনক রাজনীতি। এবং একই সাথে ধরেন জামাত শিবিরের মানে শিবিরের রাজনীতির মধ্যে একটা ভালো রকমের দ্বৈততা আছে। সে হচ্ছে তার কোনো নির্দিষ্ট জায়গা নাই, আমি যেটা বললাম আর কি, সে নির্দিষ্ট জায়গায় নেই। সে হচ্ছে ধরেন একটা বলে একটা করে, আরেকটা বলে আরেকটা করে, এবং হচ্ছে তার হচ্ছে আপনি যদি হলো কাজ এবং বলার লিস্ট ধরে ধরে ব্যাখ্যা দেখেন তখন দেখবেন অনেক রকমের দ্বৈততা। ফলে এই দ্বৈততাগুলো রাজনীতির জন্যই এবং হচ্ছে ধরেন নাগরিক হিসেবে আমার জন্য একটু ভীতি করে, কারণ আমি জানি না সে কি করবে।
তো ফলে এটা আমার জন্য রিস্কি একটা ব্যাপার। আমি জানতে চাই যে সহজ রাজনীতি, তুমি কি চাও, যেটা চাও সেটা বলো, সেটাই করো, কিন্তু এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ধরুন আমরা যদি জুলাইয়ের রিকনসিলিয়েশনের আলাপ করতে পারি, জুলাই নিয়ে রিকনসিলিয়েশনের কথা বলি, আমরা 71 নিয়ে রিকনসিলিয়েশনের কথা কেন বলবো না? কারণ 71 হচ্ছে আমাদের ইতিহাসের সর্বোচ্চ হচ্ছে ধরেন মহিমান্বিত ঘটনা। কারণ আমরা যে পরিমাণ রক্ত 71-এ দিছি, সেই রক্তর ক্ষত তো আমাদের এখনো বয়ে বেড়াইতে হইতেছে, বয়ে বেড়াতে হচ্ছে না। তো ফলে সেই রক্তের ক্ষত, সেই বিষয় নিয়ে আলাপ, সেটার রিকনসিলিয়েশন তো আমাদের করতেই হবে। সেই রিকনসিলিয়েশন ছাড়া আমি জানি না আমাদের রাজনীতি কিভাবে আগাবে। এখন ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে, অনেকে বলে যে আপনি আওয়ামী লীগের রাজনীতি করতেছেন যদি 71-এর কথা বলেন, কিন্তু 71 তো আওয়ামী লীগের না। 71 তো সবসময়, ধরেন 71 আমাদের সবার। এখন ব্যাপার যেটা ঘটছে, 71-এর সময় আওয়ামী লীগ ছিল, এখন তো আওয়ামী লীগের বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। যেমন 24-এর মতো আওয়ামী লীগ ভিলেন হয়েছে, তো আপনি তো তার ভিলেন বলবেন। 24-এ ধরেন জামাত ধরেন ইয়ের পক্ষে ছিল, আপনি তো তাকে এইভাবেই গ্রহণ করবেন, তাই না? 71-এ তো তাই ছিল, আপনাকে তো সেভাবেই মানে নিজেকে পরিশুদ্ধ করে আসতে হবে, রাজনীতির মধ্যে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, এবং সেই পরিশুদ্ধিটা আপনাকে দেখাইতে হবে। আপনি ধরেন বুদ্ধিজীবীদের ইয়েতেই যেতেছেন, আবার পরবর্তীতে যারা ধরেন বুদ্ধিজীবীদের হত্যা করতেছে তাদের সাথেও মানে তাদের বিষয়েও আলাপ করতেছেন। তো ফলে আপনাকে ওইভাবে ওই রিকনসিলিয়েশনের জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে খুব বেশি আলাপ করা জরুরি, এবং তাদেরও হচ্ছে এটা স্পষ্ট করা জরুরি আর কি, যে আমাদের ছাত্র শিবিরের রাজনীতির। আর ডাকসু, আমি মনে করি ডাকসু কি জানি, ডাকসু কি আসলে আদতে কোনো কাজ করে কিনা সেটাও হচ্ছে একটা বড় ব্যাপার। কারণ আমি যখন আমাদের ডাকসুর সময় কোনো কাজ করতে তো দেখি নাই, বরং ধরেন এরা হচ্ছে ইয়ে করছে ঢাকা ইউনিভার্সিটির একাডেমিক ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে গবেষণাগত ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো নিয়ে তো ডাকসু কোনো কাজ করে না। ডাকসু হচ্ছে একটা পলিটিক্যাল পোস্ট হয়ে গেছে। কেউ ডাকসু হইলে তার অনেক অনেক ফলোয়ার জুটে যায়, সে হচ্ছে অনেক রাজনৈতিকভাবে নানা ফায়দা দিচ্ছে, এইটাই দেখতেছে। সে হচ্ছে আলাদা করে কোনো কাজ করতেছে সেটা তো না। বরং ডাকসু তো আসলে ডাকসু তৈরি হয়েছিল তো হচ্ছে ছাত্র রাজনীতি গড়ে ওঠার জন্য। ধরেন লেজুর বৃত্তিহীন একটা ছাত্র রাজনীতি তৈরি হবে, ছাত্রদের মধ্যে অধিকার বোধের জায়গাগুলো তৈরি হবে, সেটার জন্যই তো ডাকসু তৈরি হয়েছিল। কিন্তু সেটা তো মানে শেষ দুইটা ডাকসুর মধ্যে তো সেটা দেখি নাই। আগের ডাকসুগুলো কেমন ছিল সেটা তো সব আমার জন্মের আগে আগের ডাকসুগুলো হয়ে গেছে, সেটা তো জানে না। তো পরবর্তী একদম শেষ 2019 সালে এই ডাকসুগুলো দেখে তো এখন মনে হইতেছে যে এই ডাকসুটাই হয় হচ্ছে রাজনৈতিক ফায়দা এবং রাজনৈতিক একটা ইয়ের জন্য, এছাড়া তো আচ্ছা ডাকসু রাজনৈতিক একটা হাতিয়ার হয়ে গেছে, রাজনৈতিক হাতিয়ার এবং হচ্ছে রাজনৈতিক এই মুহূর্তে আর কি। গণমাধ্যমের ভূমিকা আসলে আপনি মানে সামগ্রিক যে প্রেক্ষাপট, আসলে আমরা তো আমাদের যে আলোচনার মধ্য দিয়ে আসলে যেটা আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের বর্তমান যেই আসলে সামগ্রিক প্রেক্ষাপট, সেটা আসলে খুব একটা সুবিধার প্রেক্ষাপট না। তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা অবস্থায় আসলে গণমাধ্যমের ভূমিকা আসলে কিরকম হওয়া উচিত, বা এখন আপনি আমরা আসলে 5 আগস্টের পরে দেখতে পাইছি যে আসলে আগে একটা সময় গত 15 বছর গণমাধ্যমগুলো আসলে একটা ফ্যাসিবাদী যারা ছিল বা আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে যারা যুক্ত ছিল তাদের নিয়ন্ত্রণে অনেকটা ছিল, এবং আমরা আসলে এক ধরনের গুণগত পরিবর্তন আশা করছিলাম আমরা 5 আগস্টের পরে। কিন্তু 5 আগস্টের পরে তো আসলে আমরা গণমাধ্যমগুলোতে আসলে দেখতে পাইলাম যে ওই আওয়ামী লীগের জায়গায় আসলে আবার বিএনপি, জামাত বা এই ধরনের যারা ক্ষমতাশীল রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারাই আসলে প্রতিস্থাপিত হয়েছে। তো এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখেন যে গণমাধ্যমটা আসলে রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ, তো এই জায়গায় মানে বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যম আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে গণমাধ্যম আসলে কিভাবে গঠিত হয়, গণমাধ্যম তো গঠিত হয় হচ্ছে পুঁজি দিয়ে। যার পুঁজি তার তো কিছু পলিটিক্যাল আইডিওলজি থাকে, পলিটিক্যাল ইকোনমি থাকে। তো ফলে সেইটা নিয়ে তো আমরা কখনো আলাপ করি নাই। ধরেন যে গণমাধ্যমগুলো তৈরি করে, সে কেন গণমাধ্যম তৈরি করে, তার একটা আদর্শ কিংবা তার একটা পলিটিক্যাল গেইন কিংবা ইকোনমিক গেইন সে অর্জন করতে চায় নানাভাবে। ধরেন আমাদের যারা হচ্ছে যেসব গণমাধ্যম আছে, বেশিরভাগ গণমাধ্যমগুলো হচ্ছে নানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সে হচ্ছে তার কাজের, সে যা কাজ করে সেটার দেখনদারির জন্য, সেটাকে বাঁচানোর জন্য সে হচ্ছে গণমাধ্যমগুলো তৈরি করে। আপনি হচ্ছে অন্য একটা ব্যবসা করেন, অন্য একটা করেন, সেটার সামনে গিয়ে আপনি হচ্ছে গণমাধ্যমকে লাঠিয়াল হিসেবে ইউজ করেন। আমাদের গণমাধ্যমগুলোর ধারণা এটাই। তো ফলে যে ধরেন
পরিবর্তনগুলো ঘটলেও তো সে তো ধরেন যে যার টাকা আছে সে তো সবসময় সব সরকারের সব ক্ষমতাতেই সে তার তো টাকা থাকে, তার তো টাকা সরে যায় না, সে তো ব্যবসা করতে হয়। সে কিভাবে ব্যবসা করবে? সরকারকে সে হচ্ছে কিছু ইয়ে দিতে হবে, তারপর হচ্ছে তার তার নিজস্ব জায়গা ঠিকঠাক রাখতে হবে, এইসব ব্যাপারগুলো তো থাকে। তো ফলে গণমাধ্যমের ক্ষেত্রে গণমাধ্যমের ইকোনমিগুলো বেশি জরুরি আর কি, বোঝা চিন্তা বোঝা বেশি জরুরি। তো ফলে আমাদের তো পিপলস গণমাধ্যম তো নাই, তৈরি হয় নাই। যারাই আছে গণমাধ্যম তারাই তো তার নিজস্ব এজেন্ডা, তার চিন্তা, তার দেখতেছে। তো ফলে আমাদের গণমাধ্যম আসলে কি আসতেছে, কি দেখতেছি আমরা দেখি হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর সংবাদ, চিন্তা, একটা নির্দিষ্ট শ্রেণীর এটা ছাড়া তো আর কিছু ঘটতেছে না। তো ফলে ধরেন এই ইয়েটা তো ঘটবেই। ধরেন যে মানুষ তো মানে সাংবাদিকরাও তো নানাভাবে লুম্পেন হয়ে গেছে। তো ফলে সে তার চিন্তা চর্চা চেঞ্জ করে দিয়ে সে টাকার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছে। ধরেন আমি যদি হচ্ছে বসুন্ধরার কথাই বলি, বসুন্ধরার মিডিয়াগুলোর ক্ষেত্রে সেখানে যারা আওয়ামী লীগের ছিল তাদেরকে সরা দিয়ে বিএনপির ইয়েদেরকে নিয়ে এসছে। এতে কি হয়েছে? এতে হচ্ছে বসুন্ধরারও লাভ হয়েছে, বিএনপির মানে বিএনপির যারা ওই পলিটিক্স যারা ওই যে লাঠিয়ালগিরি করতে গেছে তাদেরও লাভ হয়েছে। চেঞ্জটা তো হয় না, জাস্ট সিস্টেম কিছু মানুষের বদল ঘটছে। তো ফলে এটা তো একই জিনিসই করতেছে, কোনো নতুন কিছু তো করে নাই। প্রত্যেকটা মিডিয়ার মধ্যে সেই সেম জিনিসটাই তো ঘটছে। যেখানে জামাত পারছে তার লোক ঢুকাইছে, যেখানে বিএনপি পারছে তার লোক ঢুকাইছে, কিংবা যেখানে হচ্ছে যেই ক্ষমতাসীন লোক মনে করছে যে এবার এই ক্ষমতাসীনের সাথে বিএনপির সাথে একটু অ্যালাই করতে হবে, তখন সে হচ্ছে তার ওখানে বিএনপির কিছু লোক নিয়োগ দিছে। মনে করছে জামাতের সাথে অ্যালাই করতে হবে, তখন তার ওখানে নিয়োগ দিছে। এগুলোই তো ঘটতেছে। তো ফলে আপনি তো হচ্ছে নিউ মিডিয়ার হচ্ছে আলাপ দিয়েছেন, নিউ মিডিয়া। হ্যাঁ, তো এই নিউ মিডিয়াটা আসলে কি ধরনের, বা হচ্ছে এই বিষয়ে নিউ মিডিয়ার আলাপটা যেটা ঘটছে, নিউ মিডিয়ার যেটা সেটা হচ্ছে ধরেন ইন্টারনেট আসার পরে তো নিউ মিডিয়া আমাদের হয়েই গেছে হচ্ছে ফেসবুক এবং কেন্দ্রিক আর কি, ফেসবুক অনলাইন কেন্দ্রিক। কিন্তু অনলাইনে তো আমরা ওইভাবে আলাপ করি নাই আর কি। তো ফলে ধরেন ফেসবুক, ইউটিউব এগুলোকে বেস করে এবং হচ্ছে ধরেন নতুন ধরনের চিন্তা ভাবনাকে বেস করে তো আসলে কোনো মিডিয়া আসে নাই, যারা হচ্ছে মানুষের কথা বলবে, যারা হচ্ছে ক্ষমতার বিরোধিতা করবে, যারা হচ্ছে আসল ফ্যাক্টটা আপনাকে দেখাবে, এরকম তো কেউ আসে নাই এখনো। আমি দেখছি, আমরা অনেক কয়টা ধরেন উদ্যোগ নানাভাবেই দেখতেছি। পলিটিক্সকোপও একটা উদ্যোগ, আশা করি এটা হবে, সফল হবে। কিন্তু আমরা চাই যে নতুন ব্যাপারগুলো গড়ে উঠুক, যারা হচ্ছে মানুষের কথা বলবে, যারা হচ্ছে নিজেদের মতো করে কন্টেন্ট বুঝবে, যে কন্টেন্টগুলো কেমন, কন্টেন্টগুলো কিভাবে ব্যবসা করে, এবং একই সাথে কন্টেন্টের জন্য মরিয়া হয়ে গিয়ে একজন পেশাব করতে বসছে, তার সামনে ফোন ধরা, এই ব্যাপারগুলো তো মানে সবগুলো আমাদের আসলে মিডিয়া লিটারেসি নিয়েই ঝামেলা আছে। তো ফলে মিডিয়া আসলে কিভাবে কাজ করে, মিডিয়ার ব্যবসা কিভাবে কাজ করে, সে ব্যবসাটা কিভাবে ধরতে হবে, আপনি হচ্ছে নিজের মানে ইন্টিগ্রিটি বজায় রেখে, সেই আলাপগুলো আসলে আমাদের মধ্যে বেশি জরুরি, চেনা শেখা বেশি জরুরি। সেটা যখন আমরা শিখে ফেলবো, বুঝে ফেলবো, তো তখন হচ্ছে আমরা খুব ভালো একটা মিডিয়া পরিবেশ পাবো আর কি। এটা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার যেটা করছে সেটা হচ্ছে ধরেন আমাদের তরুণরা হচ্ছে ওইভাবে পায় না, তরুণরা স্কোপ পায় না, এবং তরুণরা হচ্ছে পুঁজি পায় না। তো ফলে একটা যদি 4-5 জন তরুণ মিলে একটা ভালো মিডিয়া করতে চায় বা একটা ভালো কিছু করতে চায়, তার জন্য সেই সুযোগ নেই। এটাও তো আমাদের জন্য একটা বড় সমস্যা, তাকে কেউ তো সুযোগ দিচ্ছে না। তো ফলে এই সুযোগটা কাজে না লাগাইতে পারে, তো ধরেন তরুণদেরকে আসলে এই সুযোগটা দিচ্ছে না কেন, যে তাদেরকে দিয়ে আসলে ওই যে আপোষটা করানো বা হচ্ছে যেই মানে মিডিয়া দিয়ে যে ডিলগুলো আসলে করতে চায়। এখানে ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে তরুণদেরকে কেন দিবে, কারণ যারাই মিডিয়া করতেছে তারা তো তার ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে চায়। তো ফলে আপনি এখন নতুন একটা ইনিশিয়েটিভ করলে আপনার ব্যবসায়িক স্বার্থ কোথায় হবে সেটা তো দেখতে হবে। তখন তো সে পাচ্ছে না, তরুণদের রক্ত গরম, তাদের দিয়ে ব্যবসায়িক স্বার্থ যদি রক্ষা না হয়, তো সেটা তো এখন তরুণরা যখন ওই বুড়াদের ইয়েতে যায় বা হচ্ছে একটা এস্টাবলিশ মিডিয়াতে যায়, তখন সে তার মাথা বেঁচে দেয় নানাভাবে, তখন সে ওখানে করতে থাকে কাজ। এই ব্যাপারগুলো এটা তো হয় আর কি। মানে আমরা আসলে ইদানিং দেখতে পাচ্ছি যে আসলে মানে মানুষেরও এক ধরনের মিডিয়ার উপর থেকে মানুষের এক ধরনের ভরসা উঠে যাচ্ছে, যে মানুষ আবার এটাও দেখা যাচ্ছে যে মানুষ আসলে নিউজ সাইট থেকে আসলে ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশনের জন্য বেশি রিলাই করছে। এই রিলে করাতে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে বা ধরেন ভুয়া নিউজ, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ায় যেতেছে আর কি, এবং হচ্ছে মানুষ হচ্ছে এইসবের দ্বারা প্রভাবিত হয়ে অনেক কিছু করতেছে।
এইটা ঘটতেছে। তো ফলে আমাদের মিডিয়া লিটারেসি নিয়ে কাজ করা দরকার আর কি, খুব বেশি করে। তাহলে ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে আসলে মিডিয়ার ভূমিকা কেমন হবে? মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আমরা একটা আলাপ শুনতেছি যে নির্বাচন প্লাস এই ধরনের আলাপ আলোচনায় নানান ধরনের অস্থিরতা তৈরি করতেছে, এবং মিডিয়ারও আমরা আসলে নানান ধরনের ভূমিকা দেখতেছি এই মুহূর্তে। তো ভবিষ্যতে আসলে ভবিষ্যতে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি তো নানাভাবেই মিডিয়া নির্ভর করবে। কারণ আমরা হচ্ছে মামদানির পলিটিক্যাল ক্যাম্পেইন দেখছি। মামদানির পলিটিক্যাল ক্যাম্পেইন তো পুরোটাই হচ্ছে মিডিয়া, নিউ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দিয়ে। তো ফলে যে যত বেশি সোশ্যাল মিডিয়া দিয়ে হচ্ছে মানুষের কাছাকাছি যেতে পারবে, মানুষের কথা বলতে পারবে, তাকে তত বেশি হচ্ছে মানুষ চিনবে, মানুষ ভোট দিবে। মানুষ তো এখন ফোনই দেখে, আর কিছু তো দেখে না। এটা একটা ব্যাপার তো ঘটতেছেই, ঘটবেই। আবার ধরেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আমাদের নানাভাবে ঝামেলা করবে আমাদের নির্বাচনগুলোতে, সেগুলোও ঘটবে মানুষের এবং হচ্ছে ধরেন, এবং একই সাথে ধরেন আমরা অনেক বায়াসড নানা মতামত আমরা পাবো। কারণ ধরেন সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের জরিপ ঘটে, সেই জরিপগুলো যখন দেয় তখন তো একটা আইডি দিয়ে হয়তো 5-6টা করে। তো ফলে অনেক সমস্যাগুলো নানাভাবে এই সমস্যা থাকে, তৈরি হবে। ফলে সেগুলো নিয়ে আসলে ব্যাপার যেটা হচ্ছে মিডিয়া লিটারেসি বুঝতে হবে। আমাদের দেশের মানুষের বেশিরভাগ, মানে ধরেন আমাদের যদি 80-100 ভাগ মোবাইল ব্যবহারকারীর মধ্যে আমি মনে করি 90 ভাগই হচ্ছে মিডিয়া লিটারেট না। তো ফলে এদের মিডিয়া লিটারেসিটা আসলে নিয়ে আমাদের ছোট করে কাজ, মানে এটা নিয়েই হচ্ছে অনেকগুলো নতুন উদ্যোগ হইতে পারে। যারা হচ্ছে ছোট ভিডিও বানাবে যে মিডিয়া লিটারেসি কিভাবে ঘটে, তারা রিল বানাবে, করবে। তো ফলে এই যাতে হচ্ছে মানুষ এই ব্যাপারগুলো বোঝে যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং কিভাবে ঠিক ভুলের মধ্যে নির্ধারণ করবে কোনটা। এখন এআই যেভাবে ভিডিও বানাচ্ছে একদম মনে হচ্ছে যে একদম আসল জিনিস, মানুষ একদম ভড়কায় যাচ্ছে। মানে একটু বয়সী যারা কম মোবাইল চালায় তারা হচ্ছে মনে করতেছে এই ভিডিওটাই আসল ভিডিও। তো এগুলোর মধ্যেও তো ঝামেলা ঘটতেছে আর কি। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, আমরা আবারও একটু ইসলামপন্থী রাজনীতি এবং রাষ্ট্র এই বিষয়ে আসি, যে আসলে বাংলাদেশের ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, মানে এখন পর্যন্ত আমার জানা মতে বোধহয় 12টা রাজনৈতিক দল ইসলামপন্থী রাজনৈতিক দল নিবন্ধিত। আর বাকি প্রায় হচ্ছে 60-70টার মতো এরকম দল আছে যারা হচ্ছে রাজনৈতিকভাবে মোটামুটি অ্যাক্টিভ। তো এই রাজনৈতিক দলগুলো আপনি আসলে কিরকম দেখছেন, যে তাদের আসলে ধরেন যে 15-20 বছর আগেরকার অবস্থান এবং বর্তমান অবস্থান যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন, তাহলে আসলে তাদের মধ্যে কি আপনি কোনো রূপান্তরের পথ দেখতে পাচ্ছেন, নাকি আসলে তারা মানে আরো প্রতিক্রিয়াশীলতার দিকে আসলে ব্যাপার যেটা ঘটছে, মানে কি জানেন ধর্মভিত্তিক, এখন মজার ব্যাপার, ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা, তারা কিন্তু এদের কথা আমি প্রথমেই বলছি, এরা কিন্তু ক্ষমতাশীল হয়ে তারপরে এর মধ্যে যেতে চায়। তো ফলে এরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে চায়। এটা একদম যারা হচ্ছে গণতান্ত্রিকভাবে নিবন্ধিত, তারা কিন্তু একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে চায়। হ্যাঁ, সে তার ক্ষমতা, তার বোঝাপড়া, তার নানাভাবে চাপায় দিতে চাইলেও সে কিন্তু গণতন্ত্রের মধ্যেই থাকতে চায়। তাকে কিন্তু আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নানাভাবে শেপ আপ করতে পারবেন এবং তাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি আটকাইতে পারবেন। যারা গণতান্ত্রিকভাবে চিন্তার জায়গা হচ্ছে যারা হচ্ছে গণতন্ত্রটাকে হারাম মনে করতেছে, যারা মনে করতেছে যে গণতন্ত্রকে সরায় ফেলতে হবে, হটায় দিতে হবে, উপড়ে ফেলতে হবে, তারা হচ্ছে সমস্যাজনক, এখন একদম ইমিডিয়েট সমস্যাজনক। তাদেরকে হচ্ছে ডিল করতে হবে। যারা হচ্ছে আমরা গণতন্ত্র মনা, তাদের দিয়ে, ধরেন বামপন্থী গণতন্ত্র মনা, ডানপন্থী গণতন্ত্র মনা, সবাইকে মিলে যারা হচ্ছে গণতন্ত্রকে মানে না বা মনে করে যে গণতন্ত্রটা একটা তাগুতি, একটা হচ্ছে বাতিল পদ্ধতি, হ্যাঁ তাগুতি পদ্ধতি, এটাকে উপড়ায় ফেলতে হবে যেভাবেই হোক, তাদেরকে আগে ডিল করে ফেলতে হবে। তাদের সাথে ডিল করে তাদেরকে আগে ঠিক করতে হবে যে তোমরা কিভাবে, তাদের ব্যাপারটা কিভাবে ঘটবে, মানে তাদের পরিণতি কি হবে, সেইটা নিয়ে পুরা ওই ডিলটা করতে পারলে, এই ডিলটা আগে করলে তারপরে আমি মনে করি যে অন্য রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ হইতে পারবে। কারণ যে রাজনীতি করতে চায়, ধরেন যে আপনার মতো করে রাজনীতি করতে চায়, তাহলে তো আপনি আপনার মতো করে শেপ আপ করতেই পারবেন, তাতে সমস্যা নাই। যে হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার চিন্তা করে, অধিকারের কথা বলে, তাকে তো আপনি নানাভাবেই অধিকার বোঝাইতে পারবেন, চিন্তা করাইতে পারবেন। আচ্ছা, তাহলে গণতন্ত্র যারা মানে বা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে যারা আছে তাদের নিয়ে আমরা একটা আলোচনায় আসি, যে আসলে জামাত সহ যে 8টা ইসলামপন্থী দল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ
এক ধরনের আন্দোলন চালায় যাচ্ছে, অনেক দীর্ঘদিন যাবতীয় আন্দোলন চালায় যাচ্ছে তারা, নানান বিষয়ে গণভোট সহ বিভিন্ন বিষয়ে তারা আন্দোলন করছে। তো তাদের বিষয়ে তাদের এই জোটটাকে আপনি কিভাবে দেখেন আসলে? তাদের এই জোটটা আসলে নির্বাচনে কেমন ভূমিকা রাখবে, বা তারা আসলে সামনের নির্বাচনে আসলে কি ধরনের ফলাফল তারা করবে বলে আপনার মনে হয়? আমি এটা নিয়ে আসলে একটু অনিশ্চিত। আমি দেখতে চাই যে কিভাবে কি ভূমিকা করবে, কারণ মানে আমি রাজনৈতিক মানে পার্সন হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি চাইবো না তারা ওইভাবে ক্ষমতা পাক। কারণ তারা যখনই ধর্মের নামে ক্ষমতা আসবে তখনই অনেক ধরনের নানা অরাজকতা তৈরি হবে, নানা নৈরাজ্য তৈরি হবে বলে আমি মনে করি। এবং আমি হিস্ট্রি মানে ঐতিহাসিকভাবেও এই জিনিসের অনেক প্রমাণ আছে আর কি। তো ফলে আমি চাইবো না তাদের কোনো ঘটুক। তবে আমি এটা নিয়ে একটু মানে এটা নিয়ে আমি বুঝতে পারতেছি না কি ঘটবে, কারণ এরা নানাভাবেই সমাজের মধ্যে মোবিলাইজ হচ্ছে, কথা বলতেছে, তারা ধর্ম ব্যবসা করতেছে। যেমন সেদিন জামাতের একজন বলতেছে যে ধর্ম মানে তোমাকে জান্নাতে যেতে হলে ইসলামে যেতে হবে। তারপরে ধরেন দাড়িপাল্লার অনেকে তাদের মতো করে ইসলাম মনে বলতেছে যে হাসরের ময়দানে শুধু দাড়িপাল্লাই থাকবে। তারপর হাত পাখা যারা আছে, চরমনাই পীর, তারা তার মতো করে বলতেছে। তো ফলে যারাই ইসলাম বেচতেছে তাদের নিয়ে একটা সমস্যার জায়গা। আমি মনে করি যে এটারও আলাপ হওয়া উচিত যে গণতান্ত্রিক প্রক্রিয়া তুমি ধর্মটাকে কতটা ব্যবহার করতে পারবা তোমার রাজনৈতিক প্রচারণার কাজে। আচ্ছা, সেটাও একটা ব্যাপার আর কি। তো আমি এটা নিয়ে আসলে চিন্তিত এবং আমি দেখতে চাই কি ঘটে। তো আমি কিন্তু বাস্তবতা আসলে আপনার কি মনে হয়? মানে আমি তো অনেককে আসলে জিজ্ঞেস করছি এবং ইদানিং তো প্রায় দেখা যায় আসলে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যে কাকে ভোট দিবেন, জামাতকে ভোট দিব, বা এইটা ঘটতেছে। এটা না রাস্তায় অনেক জায়গায় এই জিনিসটা অনেক বেশি। এইটার আসলে বাস্তবতাটা আসলে কি? এইসব বাস্তবতা আসলে এটাই তো আমি বাস্তবতাটা জানতে চাই আসলে। আমিও এটা নিয়ে খুবই আগ্রহী যে এরা কি করে, কেমন করে এবং কতটুকু করতেছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনি আরেকটা যে ধারাটা বললেন, যারা আসলে গণতন্ত্রটাকেই বিশ্বাস করে না বা গণতন্ত্র ইসলামী ধারার রাজনীতি করে, কিন্তু তারা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্বাসী না। তাহলে এই ধারাটা আসলে মানে ইসলাম আসলে কি বলে? ইসলামের সঙ্গে কি আসলে গণতন্ত্রের সাংঘর্ষিক অবস্থান আছে কিনা? বা ইসলামের সাথে আমি মনে করি না গণতন্ত্র। এটাও ওই আলটিমেটলি ধর্মের জায়গা, ওই ব্যাখ্যার জায়গা। ইসলামের সাথে ধরেন গণতন্ত্রের থাকবে না কেন? ধরেন হযরত ওমর কিভাবে নির্বাচিত হয়েছেন, বা ওসমান কিভাবে নির্বাচিত হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হয়েছেন ওই ধরেন 6 জনকে নির্ধারণ করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে তোমরা একজনকে খলিফা বানাও। তো ও সবার সাথে, সমস্ত গোত্রের সাথে কথা বলে 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 ওনারা ঠিক করছে যে কে নির্বাচিত হবে। ঠিক আছে, কে নির্বাচিত হবে, তারপর একজনকে নির্বাচনে একজনকে ক্ষমতা দিয়েছেন। তখন ব্যাপার যেটা ঘটছে, তখন ক্ষমতার মোহ ছিল না তাদের মধ্যে। তো ফলে ভালো একটা চিন্তা দিছে। কিন্তু এখন যখন ইসলামপন্থীরা বলে যে আমরাও নির্বাচন পদ্ধতি, গণতন্ত্রের সাথে তাদের নির্বাচন পদ্ধতির আলাপ করে, যে গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি যেটা, সেটা খেলাফতের নির্বাচন পদ্ধতির সাথে বিপরীত। কারণ এখানে গণতন্ত্রের মধ্যে প্রত্যেকটা মানুষকে করে, ভোটের অধিকার থাকে, কিন্তু খেলাফতের মধ্যে সেটা হবে না। খেলাফতের মধ্যে কিছু মানুষকে প্রধান বা এই ধরনের কিছু মানুষকে ভোটের অধিকার দেওয়া হবে আর সবাইকে নাগরিক অধিকার দেওয়া হবে, যেটা মামুনুল হক বলছেন একটা ইন্টারভিউতে। এইখানে সমস্যার সবচেয়ে বড় জায়গা এদেরকে বরং কেন অনেক সহজ হয়ে যাবে। যে মানুষগুলো অল্প, যে কয়েকজন মানুষকে আপনি এই মানে খেলাফতের জন্য আপনি করবেন, খেলাফতের ভোট দিবেন, সিনেটর পদ্ধতি, হ্যাঁ, খুব সহজে আপনি এদেরকে কিনে ফেলতে পারবেন। অল্প মানুষকে আপনি কিনে ফেলতে পারবেন, কারণ মানুষটা না, এখন শুদ্ধ না, পরিশুদ্ধ না। সে তো তার ইনকামের জন্য, তার পয়সার জন্য সে করবে। আর রাজনীতিটাই তো এখন মানি মেকিং মেশিন হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। এবং সবাই মোটামুটি আলটিমেটলি সবাই রাজনীতি তো ওই জন্যই করে, তার পয়সা ইয়ের জন্য। তো ফলে এই লোকগুলো আপনি যখন বলবেন যে না আমি আলাদা ভোটার করব ইসলাম পদ্ধতি, তো তখন তো এদেরকে কলুষিত করা, এদেরকে করাপ্টেড করা তো বরং বেশি সহজ হবে আর কি। আগে আপনি একটা এলাকার 1 লাখ মানুষে আপনি ধরেন 500 টাকা করে দিতে হইতো। এখন তো ধরেন একটা এলাকার 20 জনের যদি আপনি 2000 টাকা করে ধরেন 10,000 টাকা করে দেন, আপনি তো টাকাও বেঁচে যাবে, আপনার ইয়েও বেঁচে যাবে। টাকাও বেঁচে যাবে, আপনার কেনাও সহজ হবে। আপনি এদের কাছে গিয়ে আপনি
দখল করে নিতে পারবেন। তো ফলে এই জিনিসটা তো সমস্যাজনক, এটা ওনারা বুঝতেছে না কেন। তো ফলে ওনারা বলতেছে যে ওনারা আসলে এইসব ব্যাপার চেঞ্জ করবেন, কিন্তু ধর্মের জায়গাগুলোতে ধরেন এইগুলোতে তো আমি মনে করি না পার্থক্য আছে, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াটাই বরং অনেক বেশি ইসলামপন্থী। কারণ এখানে হচ্ছে ইসলাম আসলে প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলে, গণতন্ত্রের মধ্যেও তো তাই, প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলে। এখন সমস্যা যেটা হয়েছে, এরা হচ্ছে গণতন্ত্রের কথা বলে যে ভাই আপনি যখন গণতন্ত্র করবেন, যদি 51% মানুষ একজনের ভোট দেয় আর 49% মানুষ আরেকজনের ভোট দেয়, তখন হচ্ছে কত মানুষের, ভাই যখন সে 51% মানুষের ভোট পায় নির্বাচিত হয়েছে, তখন তো সে 100%-এর নির্বাচিত নেতা, তখন তো সে 1%-এর 51%-এর নেতা না, সে তো 51%-কে ইয়ে করবে না, রিপ্রেজেন্ট করবে না, তখন তো 100%-কে রিপ্রেজেন্ট করবে। তো সবাইকেই দেখতে হবে, এটাই তো গণতন্ত্র, এটাই তো আসল নিয়ম। এবং এটা না করলে তো তার জবাবদিহি করবে গণতন্ত্র, তাই না? কিন্তু তুমি যদি এটাই না বোঝো, তখন তো সমস্যাজনক জায়গায় ভাই চলে গেলাম আমরা। এবং এটাই হইতেছে মানুষ মানে এই সব ফালতু আলাপ করতেছে। বর্তমানে যারা আসলে ইসলামপন্থী রাজনীতির সাথে তরুণ যারা আছেন, যে তরুণ যারা ইসলামপন্থী রাজনীতির সাথে হচ্ছে সংযুক্ত বা সংযুক্ত হচ্ছেন, তো তাদের মধ্যে আসলে কোন ধারাটা বেশি পছন্দনীয় বা তারা আসলে কোন দিকে যাচ্ছে, মানে এখনকার ট্রেন্ডটা কি? এখনকার ট্রেন্ড অনেক রকম। ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে অনেক বেশি হচ্ছে মানহাজি পোলাপান, অনেক বেশি যারা হচ্ছে মানহাজি মানে হলে খেলাফতপন্থী, যারা মনে করে উপরা দিতে হবে, ভেঙে ফেলতে হবে। মাদ্রাসাগুলোর মধ্যে এমন অনেক পোলাপান এখন তৈরি হয়েছে যারা হচ্ছে মনে করতেছে যে সবকিছু উপরায় দিয়ে খেলাফতকে প্রতিষ্ঠা করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করা ছাড়া আসলে মুসলমানদের আর কোনো ইয়ে নাই, উপায় নাই। তো ফলে এটা ভয়ানক একটা জায়গায় যাইতেছে। এখানে হচ্ছে আবার কিছু আছে যারা হচ্ছে ধরেন কিছু যেমন জামাতের রাজনীতিতে ঢুকতেছে, অনেকে ইসলাম মানে চরমনায়ের রাজনীতিতে ঢুকতেছে, অনেকে মামুনুল হকের রাজনীতিতে ঢুকতেছে। তো এরকম কিছু ব্যাপার তো ঘটতেছে, কিন্তু একটা বড় আকারের মানুষের হচ্ছে এখন হচ্ছে খেলাফত এবং হলো এইটার মধ্যে ব্যাপার যেটা ঘটছে, ধরেন খেলাফত বা এইসব রাজনীতির একটা বড় ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে অনেক ছিল ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে যেটা হচ্ছে খুব নিষিদ্ধ বিষয়ের প্রতি, নিষিদ্ধ বিষয় ছাড়াও হচ্ছে ধরেন জান্নাতের ব্যাপার ছাড়াও ধরেন জিহাদ, তারপরে এইসব নানা রকম থ্রিলিং ব্যাপার স্যাপার থাকে। তো খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার, তখন রোমাঞ্চকর ওই যাত্রার জন্য হচ্ছে তারা হলো ধরেন এসব বিয়ে করে, কদিন পরে আবার ঠিকঠাক হয়েও যায় অনেকে, আবার অনেকে হয়তো আরো হয় এইসব ব্যাপার আরো গভীরভাবে জড়ায় পড়ে, ঠিকঠাক হয় অনেকে। এবং আমরা ইদানিং দেখতেছি আসলে যে বিভিন্ন দেশে আসলে মানে একটা সময় ছিল যে ফিলিস্তিনে আমরা এক সময় দেখছি যে ওই সময় আসলে ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছিল, এর কারণে বাংলাদেশ থেকে অনেকে মুসলমান উম্মার প্রতি এক ধরনের সমর্থন দিয়ে তারা যুদ্ধে গেছে। কিন্তু এখনো আমরা বিভিন্ন জায়গায় আসলে দেখি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সাথে জড়াই পড়তেছে এবং এই ধরনের খবর প্রতিনিয়ত আসছে। এগুলো ভয়ানক। ধরেন টিটিপির সাথে জড়াই আপনি পাকিস্তানে কি আপনি ইয়ে করতেছেন, সন্ত্রাসী কার্যক্রম করতেছেন, মানে আপনি কি পাকিস্তানের আর্মি আপনাকে গুলি করে মারে ফেলতেছে, কি পরিমাণ মানে মাথা মোটা হইলে এই কাজ করে। সে হচ্ছে একটা মুসলিম দেশ, পাকিস্তান কিন্তু মানে মুসলমানদের জন্যই তৈরি। তুমি কিভাবে গিয়ে পাকিস্তানে গিয়ে কি করতেছো, মানে কাজ নাই। আর পাকিস্তানে আরো বেশি ধর্ম, একটা দেশ পাকিস্তান একটা দেশ, যে দেশটার হচ্ছে না আছে পলিটিক্স, না আছে ইকোনমি, না আছে কিছু, একটা মানে ভঙ্গুর এবং হচ্ছে টাইপের দেশ, যে দেশটারে হচ্ছে গিয়ে আরো নষ্ট করতেছে এরা। ওরা তো নষ্ট করতেছে, আমার বাঙালিরা গিয়ে আরো নষ্ট করতেছে পাকিস্তান প্রেমে। ভাই তুমি যদি পাকিস্তানের জন্য প্রেম করো তাহলে ঘরে থাকো, পাকিস্তানে দাঁড়াইতে দাও পলিটিক্যালি, ইকোনমিক্যালি। আচ্ছা, আমরা একটু ভারত প্রশ্নে আসি তাহলে। পাকিস্তানের পরপরই ভারত নিয়ে আলোচনা করলে বোধহয় ভালো। তো ভারত বিষয়ে হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে আসলে বাংলাদেশ ভারত এক ধরনের নতুন সম্পর্ক তৈরি হয়েছে বা সম্পর্কের এক ধরনের রূপান্তর ঘটছে। তো এই সম্পর্কটাকে আসলে আপনি কিভাবে দেখেন, যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের আগে এক ধরনের হস্তক্ষেপ ছিল বা এক ধরনের প্রভাব ছিল, এখন আসলে এই প্রভাবটা কেমন? ব্যাপার যেটা ঘটছে ভাই, মানে ব্যাপার হয়েছে ভারতের একটা প্রভাব তো আছে, থাকবে, স্বাভাবিক থাকবে। এই কারণ হচ্ছে ধরেন আমাদের তিন পাশেই হচ্ছে ভারত, আরেক পাশে হচ্ছে মায়ানমার অল্প একটু, আর একটু হচ্ছে সাগর। তো ফলে আমরা তো আসলে মানে ভারতের
মুখের মধ্যে। তো আমাদেরকে তো ভারতকে ডিল করতে হবে, কিভাবে ডিল করব সেই আলাপ। এখন ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে ভারত আমাদের উপরে নানাভাবেই আগ্রাসী হয়েছিল সবসময়, এবং ধরেন সবসময় আগ্রাসী হইতে চাইবে। কারণ ধরেন ভারত, আমরা এমন একটা জায়গায়, যে জায়গাটা ভারতের জন্য হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা জায়গা, তো ফলে ভারত চাইবে তার রাজনীতি যাতে সেফ থাকে, তার যাতে সেফ থাকে, সেই জন্য আমাদের রাজনীতিটা, আমাদের অঞ্চলটার প্রতি তার হচ্ছে মনোযোগ বেশি, এবং সেটাকে খুব করে দেখে। এবং সে চায়, ধরেন আমাদের বাংলাদেশ যদি না থাকতো তাহলে ভারতের জন্য কত আর্থিক সুবিধা হতো, এখান থেকে এখানে খুব সহজেই চলে আসে। এইসব তো ব্যাপার ঘটছে। তো ফলে সে তো চাইবেই যে বাংলাদেশে যে শাসন করবে সে হচ্ছে তাকে যাতে হচ্ছে নানা সুবিধা দেয়। কিন্তু আমাদের রাজনীতি তো হইতে হবে যে আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো, তাতে তো আমাদের সমস্যা নেই, কারণ আমাদের ভালো সম্পর্কটাই জরুরি। আমরা ভারতের উপর নানাভাবেই তো নির্ভরশীল, ভারতের প্রতি, ভারত আমাদের প্রতি নির্ভরশীল। ফলে আমরা চাইবো যে সেজন্য আমাদের উপর দাদাগিরিটুকু না করে, দাদাগিরিটুকু না করে সে হচ্ছে আমাদের জন্য নাক না গলায়। নাক না গলাইলে আমরা কত কিছুই তো করতে পারি একত্রে, কত নানা পলিটিক্যাল নানা জিনিসই তো একসাথে করা যায়। তো ফলে আমি মনে করি যে ভারতের সাথে হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের রক্ষা করে চলা উচিত, এবং সেইটার একটা বাউন্ডারি থাকতে হবে, যে বাউন্ডারিটা আমরা তাদেরকে কখনোই ক্রস করতে দিব না, এবং সেটাই হচ্ছে আমাদের রাজনৈতিক চর্চা হওয়া উচিত আর কি। মানে এই ক্ষেত্রে আসলে ওই জুলাই অভ্যুত্থানের পর থেকে আসলে একটা যে আলোচনা হচ্ছিল যে ইসলামপন্থী রাজনীতির এক ধরনের বিকাশের ফলে ভারত আসলে এই অঞ্চলে আরো বেশি আসলে শক্তি প্রদর্শন বা এক ধরনের, এটা তো একটা ব্যাপার ঘটছে। ভারত তো বাংলাদেশের রাজনীতি দিয়ে, ভারতের বিজেপি তো নানাভাবেই প্রভাবিত, এবং সে লাভবান তো হয়। সে তার রাজনীতিকে বা বাংলাদেশের রাজনীতি দিয়ে তো সে তার ভোট করে। তো ফলে আমাদের রাজনীতিও ধরেন আমরা তো ওইভাবে বোঝাপড়া, আপনি যদি ভারত বিরোধী রাজনীতি করেন খুবই ভালো, আপনি বুঝেন আগে ভারত কি চায়, আপনি বুঝেন আগে যে আপনি কিভাবে আপনি ভারত বিরোধী রাজনীতিতে আপনি ভারতকে সার্ভ করতেছেন। আপনার ভারত বিরোধী রাজনীতি যদি ভারতকে আলটিমেটলি সার্ভ করে, বিজেপিকেই সার্ভ করে আলটিমেটলি, হ্যাঁ, তাহলে আপনার লাভ হলো কি? আপনার নিজের মধ্যেও গণতন্ত্র আসলো না, আপনিও শান্তিতে থাকতে পারলেন না, ভারতের মানুষগুলোও শান্তিতে থাকতে পারলো না। ভারতের মুসলমান বাদ দিলাম, ভারতের 20 কোটি মুসলমান তো আছেই খারাপ অবস্থায়। ভারতের হিন্দুরাও তো, বিজেপি আসলে ভারতের হিন্দুরা কি ভালো থাকবে? ভারতের হিন্দুরাও তো ভালো থাকবে না। আপনি হচ্ছে আপনার নিজের রাজনীতি দিয়ে আপনি হচ্ছে তাদের রাজনীতিটাও হচ্ছে নষ্ট করতেছেন, তাদের করে দিচ্ছেন, সুবিধা করে দিচ্ছেন। এইটুকু যদি বোঝাপড়া না থাকে তখন তো সমস্যাজনক। ফলে আমাদের এই একটা ব্যাপার যেটা হচ্ছে ভারত বিরোধিতার নামে আমরা আসলে কি করতেছি আমরা জানি না। আমাদের এইটুকু নাই যে আমরা হচ্ছে এই রাজনীতিটা কতটুকু করব, আমাদের ভারত বিরোধী রাজনীতি সীমা কতটুকু, আমাদের সামর্থ্য কতটুকু, সবকিছু তো আমাদের বোঝা উচিত। মানে ভারত বিরোধী রাজনীতি করতে করতে আমরা আসলে ভারতই হয়ে উঠতেছে, এটা তো একটা বড়, এটা তো ভালো মানে, হ্যাঁ, এটা তো একটা বড় ব্যাপার। কারণ আমাদের এখানে অস্থিতিশীল হইলেই ভারত বিজেপির লাভ। আমি তো ভারতেরই কাজ করছি। মানে মোদি যেমন আসলে ইন্ডিয়ায় বলে যে 90% হিন্দু খাতরে মে হ্যায়, আমিও তো এখানে আসলে একই কথা বলতেছে যে 90% মুসলমান এখানে আমরা খাতরে মে আছি। হ্যাঁ, আমরা করতেছি। আমরা যদি ঠিকঠাক থাকি, ভাই তুমি ঠিক থাকো, তোমার কে নষ্ট করতেছে? তোমার তো কেউ নষ্ট করতেছে না। তুমি তোমার সমস্ত চিন্তা সমেত ভালো করে শান্তি মতো থাকো না, কেউ তো সমস্যা করতে পারবে না। তুমি ঠিকঠাক থাকো, ভারত আসতেই পারবে না, ভারত এখানে নাকি গলাইতে পারবে না। তোমার যতগুলো সেক্টর আছে, তুমি হিন্দুদেরকে ভালো থাকার জায়গা দাও, হিন্দুদেরকে ঝুলা মাইরো না, পোড়ায় ফেলায় না, তুমি হচ্ছে প্রত্যেকটা মাজার রাখতে দাও, প্রত্যেকটা জিনিস থাকতে দাও, তুমি তোমার পলিটিক্সটা অন্য কারোর উপর চাপায় দাও না। দেখো ভারত কিভাবে আসে, ভারত নত হয়ে আসবে, বন্ধু হয়ে আসবে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে ডিল করতে। তুমি তো সেটা করতেছো না, তুমি তো ভারতকে আরো, তুমি কি করতেছো? সর্বশেষ আসলে আমরা একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যে এই যে হাদির হত্যাকে কেন্দ্র করে আসলে যেটা ঘটলো, তো এই বিষয়টাতে তো আলোচনা হচ্ছে যে আসলে ভারত এবং ভারতের যে পলাতক শক্তি তারা আসলে নানানভাবে জড়িত। তো সেই ক্ষেত্রে আসলে এবং এর পরবর্তী সময়ে আসলে ভারত বাংলাদেশ যে আবারও একটা উত্তেজনা শুরু হয়েছে, তো এই বিষয়টা আসলে কত দূর গড়াইতে পারে বলে আপনার ধারণা, বা আপনি কি মনে করেন এটা কি আসলে আবারও একটা সাম্প্রদায়িক ব্যাপার যেটা হয়েছে? আমার কাছে মনে হয় যে ধরেন নির্বাচন চলে আসলে
নির্বাচন হয়ে গেলে এই জিনিসটা একটু মিটিগেট হবে বলে আমি মনে করি কারণ হচ্ছে ধরেন বিএনপির একটা ভারত বিরোধী রাজনীতি আছে এবং বিএনপি ওইভাবে হচ্ছে ভারতের সাথে ডিল করে। তো ফলে আমি জানি না কি হবে, কিন্তু ব্যাপার যেটা হয়েছে যে আওয়ামী লীগকে না দিলে, আমরা যদি আওয়ামী লীগকে চাইতে থাকি বা আওয়ামী লীগের ইয়েতে চাইতে থাকি, আমরা তো চাইবই, আমরা তো তাদেরকে বিচার করতেই যাবো এবং বিচার করা তো খুব জরুরি আমাদের জন্য, আমাদের ইয়ের জন্য। তো ফলে বিচার করার জন্য যখন আমরা চাইবো, তো আমাদের হচ্ছে ওইভাবে ডিলটা করতে হবে আসলে, যে আমরা হচ্ছে মানে এটা তো কূটনীতিতে তো সবই পসিবল। এমন না যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তো ধরেন এমন হয় না যে সব শেষ হয়ে যায়, যুদ্ধ, আমরা তো আর যুদ্ধ করবো না তাদের সাথে। তো ফলে আমরা কূটনৈতিক সম্পর্কটা করলে আমরা তো মানে কূটনৈতিক ভাবে হচ্ছে নানা আলাপ আলোচনা দিয়ে তো আমরা আওয়ামী লীগকে আনতেই পারবো এবং হচ্ছে ভারতের সাথে সম্পর্কটা হচ্ছে আবার ধরেন একটা স্টেবল পর্যায়ে যদি আমরা তো নিতেই পারবো, সেটা তো আমি মনে করি হওয়া উচিত। এবং নির্বাচনের পরে সেই আলাপের দিকে আমরা মনে করি যেতে পারবো আর কি, আমরা আশা করি। কিন্তু নির্বাচনের আগে কি আসলে আমার মনে হয় না নির্বাচনের আগে কিছু হবে, কারণ নির্বাচনের আগে হচ্ছে এরা যে রাজনীতি করতেছে, এই রাজনীতিতে এরা হচ্ছে বরং ভারতের পক্ষের রাজনীতি করতেছে। এবং একই সাথে যে মানুষগুলো মব করতেছে, ভারত বিরোধী রাজনীতির নামে ঝামেলা করতেছে, সে মানুষগুলোকে যারা শেল্টার দিচ্ছে, তারা কিন্তু ভারত বিরোধী রাজনীতি করে না। তারা তাদের প্রেস রিলিজের মধ্যে কোথাও ভারতের নাম দেয় না, তারা তাদের কোনো আলাপের মধ্যে ভারতের নাম দেয় না, এবং তারা বলে যে আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো। এই জিনিসটাও আমাদের যারা হচ্ছে মব করে, যারা হচ্ছে এদের দ্বারা খেলা শিকার হইতেছে, তাদের বোঝা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনি হচ্ছে বিহারি জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিয়ে আপনার গবেষণা আছে, এবং আপনি মানে বিহারি জনগোষ্ঠীর তাদের জীবনযাপনটা এই সময়ে এসে আসলে কিরকম বাংলাদেশে, এবং তাদের আসলে নাগরিক অধিকার কতটুকু এখানে রক্ষা করা হচ্ছে, এবং কেন আসলে রাষ্ট্র এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো একটু। বিহারিদের সাথে এখানে বিহারিদের ব্যাপারগুলো ঘটছে, বিহারিদের ব্যাপারগুলো আসলে অনেক কিছু আছে এর মধ্যে, সেটা বিহারিদের কারণ আছে। সেটা হচ্ছে ধরেন আমরা যদি আলাপ করি, মুক্তিযুদ্ধের আলাপ করি, মুক্তিযুদ্ধের মধ্যে নানা ঘটছে, হত্যাকাণ্ড ঘটছে। ধরেন বিহারিরাও হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে বা হচ্ছে বাঙালিদের সাথে মানে বাঙালিদের হত্যাকাণ্ড করছে, অনেকেই, সবাই না। আবার হচ্ছে বাঙালিরাও যখন হচ্ছে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, নানাভাবে বিহারি হত্যা করছে। আমার সাথে হচ্ছে মিরপুরের এক বিহারি, মানে মিরপুর 10-এর এক বিহারি নেতার আলাপ হয়েছে। উনি তার নিজের ঘটনা বলছেন হচ্ছে এইভাবে যে মিরপুর 1 নম্বরে একটা বিহারি ক্যাম্প ছিল, সেই বিহারি ক্যাম্পের সবাইকে মেরে ফেলছিল। তো মেরে ফেলার পরে যখন রেড ক্রিসেন্ট বা রেড ডিএস সোসাইটি আসছিল, তো তখন হচ্ছে ওই মিরপুর 6 ক্যাম্প থেকে মিরপুর 1-এ নিয়ে আসছিল অনেক মানুষ, যাতে হচ্ছে দেখা যায় যে না, এখানে কিছু মানুষ আছে। তো এই ভদ্রলোক বাসার নিচের ব্যাংকারে দেখে গিয়ে নিজেই 6টা লাশ দেখছেন। তো এইরকম ঘটনাগুলো ঘটছে। তো ফলে ঘটার পরে তারপরে ঘটছে হচ্ছে এই বিহারি, ধরেন এই বাঙালি বিহারি সম্পর্কটা একটা ধরেন সাপে নেউলে সম্পর্ক হয়েছিল সবসময়। তারপরে হচ্ছে এটা রেড ক্রিসেন্ট বা অন্যদের ইয়েতে কিছুটা মিনিমাইজ হয়েছে। মিনিমাইজ হওয়ার পরে ধরেন 6-7 বছর পরেই, 5-6 বছর পরেই আলাপ আসছে যে এরা সবাই পাকিস্তান যাবে, এদের সবাই পাকিস্তান নিয়ে যাবে, এবং পাকিস্তান যাওয়ার জন্য এদের একটা বড় আন্দোলন তৈরি হয়েছে, যেটা আন্দোলন করছে নাসিম খান নামে এক লোক। তারা হচ্ছে বলছে যে আদা রুটি খাएंगे পাকিস্তান যাएंगे, আমরা আদা রুটি খাইলেও পাকিস্তান যাব, মানে কিছু না খাইতে পারলেও। কিন্তু সমস্যা যেটা হয়েছে, এই যে এই অঞ্চলে যারা বিহারি, মানে যারা বিহারি না, উর্দু ভাষী আর কি, আমি এই জন্য বলি কারণ এরা ইন্ডিয়ার নানা জায়গা থেকে আসছে, শুধু বিহার থেকে। তো ফলে এদেরকে উর্দু ভাষী বলা হচ্ছে বেটার আর কি, পলিটিক্যালি কারেক্ট বলে মনে করি। তো ফলে এরা যখন এখানে আসছে ইয়েতে, এই যে এটার নাম কি, ওই মানে মিরপুর, হ্যাঁ মিরপুর না, ও আচ্ছা, যেটা বলতে নিছিলাম, এরা যখন হচ্ছে যে 78-এ যখন এরা হচ্ছে পাকিস্তান যাওয়ার ইয়ে করছে, তো তখন তো এরা হচ্ছে নিজেদেরকে তার আগ পর্যন্ত, 78-এর আগ পর্যন্ত তারা কিন্তু অবাঙ্গালি ছিল, অবাঙ্গালি উর্দু ভাষী এই টাইপের বলে বক্তব্য করছে। কিন্তু 78 সময় থেকে তারা নিজেদেরকে আটকে পড়া পাকিস্তানি বলা শুরু করছে, ঠিক আছে, আটকে পড়া পাকিস্তানি। তো ফলে আটকে পড়া পাকিস্তানি বলে তারা নিজেদেরকেও আলাদা করে দিছে। এই নিজেদেরকে আলাদা করে দিয়ে তারা হচ্ছে আলাদা জনগোষ্ঠী, তারা পাকিস্তান যাবে, এই করবে, দেশের কোনো মানে ধরেন এখানকার কোনো সহযোগিতা নিবে না, এইসব নানা আলাপ ঘটছে। নানা আলাপ ঘটাতে ধরেন 2078 থেকে 2008 পর্যন্ত যে সময়টা, এই সময়টা এরা কোনো মানবাধিকার পায় না, এরা শিক্ষা পায় না, এরা কিছুই পায় না। তো ফলে শিক্ষা না পাওয়ার ফলে
দুইটা এই এখানে যে কয়টা জেনারেশন হয়েছে এই 78 এবং ধরেন 70-এর পরবর্তী যে কয়টা জেনারেশন হয়েছে এই কয়টা জেনারেশন ধরেন কোনো পড়াশোনা পায়নি। তো এই কয়টা জেনারেশন যখন একটা জনগোষ্ঠী যখন পড়াশোনা না পায় তখন কি হয়, নষ্ট হয়ে যায়। এরা সব নষ্ট হয়ে গেছে। তারপরে 2008-এর পরে কিছু মানুষ যারা হচ্ছে ধরেন নিজেদেরকে নিয়ে ভাবে, কিছু হয়তো বাইরে নানাভাবে নিজেদের পড়াশোনা করছে, চাকরি বাকরি জোগাড় করছে, নিজেদের পরিচয় লুকায়। সে পরিচয় লুকায় চাকরি বাকরি করার পরে তারা কি করছে যে তারা হচ্ছে অ্যাপিল ট্যাপিল করে 2008-এর দিকে তারা হচ্ছে পাইছে, কি পাইছে, নাগরিকত্ব পাইছে বাংলাদেশে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, বিহারিরা এই নাগরিকত্ব পাওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশি জাতীয়তাবাদের কাছে এই বিহারিরা ভয়ানকভাবে মাইর খেয়ে গেছে। এই যে এখনো ধরেন এই যে ইয়েরা অনেকেই বলে যে বিহারির পুত, এই পুত সেই পুত বলে গালাগালি করে, কিন্তু এরা তো এখন সবাই বাঙালি হয়ে গেছে। মানে বাঙালি হয় নাই, মানে উর্দু ভাষী আছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে এদের বাংলাদেশী হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশি হয়ে গেছে। কিন্তু এদেরকে প্রপার যে পুনর্বাসন, সে পুনর্বাসনটা সরকার করে নাই, কোনো সরকারই করতে চায় নাই। বরং প্রত্যেকটা সরকারই তার ধরেন 2008-এর পরে আওয়ামী লীগ সরকারই তো ছিল, আওয়ামী লীগ সরকার তার রাজনৈতিক নানা উদ্দেশ্যে এদেরকে ব্যবহার করছে। এদের উন্নতির জন্য কিছু করে নাই। হ্যাঁ, এদের উন্নতির জন্য কিছু না করাতে ধরেন এদের মধ্যে পড়াশোনা কম, তো ফলে এরা হচ্ছে ধরেন অনেকেই ড্রাগ নিয়ে ডিল করতেছে, অনেকেই হচ্ছে ধরেন এই সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে গেছে। এরা হচ্ছে ধরেন নানা ইয়েতে মারামারি করতে যায়, এই করতে মিছিল করতে যায়, সন্ত্রাস করতে যায়। তো ফলে আমাদের তো উচিত ছিল যে এই একটা জনগোষ্ঠী যখন নষ্ট হয়ে গেছে, এই জনগোষ্ঠীটারে আমরা কি করি এখন কিছুটা হচ্ছে আমাদের পড়াশোনা করাই, কিছু এদেরকে কাজ শেখাই আমরা হচ্ছে এদেরকে একটা উন্নত জীবন দিই, যাতে হচ্ছে এরা তাদের পিছনের জীবনকে ভুলে যায় এবং তাদের কালচারটাকে রক্ষা করে। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যারা ক্যাম্প থেকে বের হয়ে যাচ্ছে তারা কিন্তু আর কেউ জীবনেও পরিচয় দিচ্ছে না, তারা উর্দুভাষী, তাদের পরিচয়টাকেই তারা লুকায় ফেলতেছে। তো ফলে আমরা কিন্তু একই সাথে পরিচয় ফ্যাসিজমও করতেছি এদের সাথে, এদের পরিচয়, এদের কালচার, এদের ভাষা সমস্ত কিছু আমরা নষ্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য বড় রকমের মানে আমরা একটা জুলুম করতেছি, সেই জুলুমটা তো আমরা করতে পারি না। ফলে এই বিষয়গুলো নিয়ে আমাদের ডায়ালগ, আমাদের আলাপ সিস্টেমেটিক্যালি একেবারে একটা এথনিক ক্লিনজিং এর মতো একটা ঘটনা আসলে ঘটে যাচ্ছে খুব এইভাবেই আমরা করতেছি আর কি। ধরেন এদের এথনিসিটি, ধরেন আমরা কি করি, আমরা হয়তো এদেরকে মারতেছি না, কিন্তু এদের আমার সাথে একজনের দেখা হয়েছে, তার পরিচয় মুছে দিচ্ছি। হ্যাঁ, সে হচ্ছে তার ছেলের সাথে, মানে তার ছেলে, এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছে, তার ছেলে হচ্ছে উর্দু বাংলা লিখতে পড়তে মানে বলতে পারে, লিখতে পড়তে পারে। আমি জিজ্ঞেস করছি তুমি পড়তে পারো না কেন? কারণ আমার তো উর্দু বা পড়া লিখতে পড়ে আমার লাভ নেই, আমার তো বাঙালি হইতে হবে। একদম সরাসরি কথা বলছে, বাঙালি হইতে হবে মানে কি, সে তার পরিচয়টাকেই ভুলে যেতে চাইতেছে। এটা সমস্যাজনক না? অথচ এই ধরেন এই যারা হচ্ছে এই অঞ্চলে বাংলাদেশে ধরেন 3 পুরুষ 4 পুরুষ ধরে থাকছে, সে যে এই কথাটা বলতেছে, সে যে উর্দু বলতেছে, সেটা তো আমার দেশের উর্দু, সেটা তো বাংলাদেশি উর্দু, সেটা তো পাকিস্তানি উর্দু না। কারণ ভাষা তো হচ্ছে কালচার থেকে তৈরি হয়, এটা তো তার পুরো ভাষাটাই তার কালচার, বাংলাদেশি কালচারের মধ্যে তৈরি হয়েছে। তো ফলে কেন আমি এই ভাষাটাকে মরে যেতে দিতেছি? কেন আমি এই জনগোষ্ঠীটাকে হচ্ছে পড়াশোনা করাইতেছি না? কেন আমি এদের ভাষা, এদের কালচারকে আমি রক্ষা করতেছি না? এটা তো আমাদের জন্য খুব জরুরি ব্যাপার। এবং কেন হচ্ছে আমরা এখনো বিহারির পুত বলে তাদেরকে হচ্ছে ঘৃণা করতেছি, তাদের প্রতি ঘৃণা ছড়াইতেছি? কেন আমরা স্বীকার করে নিচ্ছি না যে আমাদের একটা জাতিগত অপরাধ হয়েছে এই লোকগুলোর উপর? আমরা তাদেরকে হচ্ছে পড়াশোনা থেকে, তাদেরকে অধিকার থেকে আমরা বঞ্চিত রাখছি। একই ঘটনা তো আসলে আমরা দেখছি যে এই মিয়ানমারের যে রোহিঙ্গাদের তাদের সাথেও আসলে একই ধরনের ঘটনা ঘটতেছে, ক্রাইসিসের ঘটনা ঘটতেছে। এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন রোহিঙ্গাদের মধ্যে এই স্টুডিওটা কতটুকু, এই স্টুডিওটার মধ্যে ধরেন 2টা ফ্যামিলি থাকবে, দুইটা এই ধরেন 2টা ভাগ করে 2 ফ্যামিলি থাকবে, এবং ওর মধ্যে কোনো কারেন্ট নেই, কিছু নেই, এবং এক একটা ফ্যামিলির মধ্যে এই জায়গাটার মধ্যে অন্তত 10 জন মানুষ থাকবে। কিভাবে থাকবে? 10 জন মানুষ এখানে ঢুকতেই তো পারবে না, কিন্তু ওখানে 10 জন মানুষ এইটুকু জায়গায়, আরো ছোট জায়গায় থাকে। ধরেন কারেন্ট কিছুই পায় না, শিক্ষা নাই তাদের। তো একদম সেম ভাবে এরা বড় হয়ে উঠতেছে। এদের ধরেন এদেরকে তো তুমি ফেরত দিতে পারবা না রে ভাই,
ফেরত দিতে পারতেছো না তো। এইটাকে আপনি কি আসলে একটা মানবিক সংকট নাকি আসলে এক ধরনের এই একটা নিরাপত্তা জনিত সংকট, এটাকে আসলে এভাবে দেখেন কিভাবে দেখেন? বুঝে না আবার মানে এই যে রোহিঙ্গা যে সংকটটা আসলে তৈরি হয়েছে সামগ্রিকভাবে, এটাতে একদিকে একটা মানবিক সংকট তো একটা আছে, আবার এক ধরনের একটা নিরাপত্তা সংকটও আছে। মানে এবং আমরা কিন্তু ইদানিং অনেক বেশি আলোচনা শুনতেছি যে আসলে মিয়ানমার, বাংলাদেশ, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এই অঞ্চলকে ঘিরে এক ধরনের রাজনৈতিক বয়ান আসলে তৈরি হচ্ছে, রোহিঙ্গা জনগোষ্ঠী সহ খ্রিস্টান রাজ্য। তো এই সামগ্রিক বিষয়টাতে আপনি তো রোহিঙ্গাদের নিয়ে আসলে আপনার ক্লোজ গবেষণা বা পড়াশোনা আপনার আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে আপনার কাছে সামগ্রিকভাবে কি মনে হয় আসলে যে এই অঞ্চলটা কি আসলে মানে কি হবে এটা নিয়ে? এখানে ব্যাপার যেটা করছে সেটা হচ্ছে মানে আরাকানের যে পলিটিক্স, এখন আরাকানে ধরেন অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, এরা হচ্ছে শুধু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপরে এরা সবাই একত্রে অ্যাটাক করে এদের রোহিঙ্গাদেরকে বের করে দিছে, এই জিনিসটা ঘটতেছে। এখন ধরেন রোহিঙ্গাদের অনেক বড় বড় জায়গা সেখানে মায়ানমারে, কিন্তু এখন ধরেন যেই পরিস্থিতি, ধরেন আরাকানের মিলিটারি জান্তা এবং হচ্ছে আরাকান আর্মি, এরা তো কেউ রোহিঙ্গাকে ওইভাবে জায়গা দিবে না, এটা সবাই মনে করে রোহিঙ্গারা বাংলাদেশি। এবং আরাকান আর্মির তাদের মিডিয়ার থেকে আপনি সবকিছুতে দেখবেন এরা হচ্ছে বাঙালি, এরা রোহিঙ্গা না, রোহিঙ্গা বলে না এদেরকে। এই পুরো ন্যারেটিভটাই এরা চেঞ্জ করে দিতে চাইছে এবং হচ্ছে এদেরকে পুরো মুছে ফেলতে চাইতেছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সমস্যার জায়গা। তো ফলে এদেরকে যখন আপনি এখানে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি তো হচ্ছে এদেরকেও মানবেতর রাখতেছেন, এদেরকে তো ঠিকঠাক জায়গা দিচ্ছেন না। তো এখন আপনার পলিসি কি হবে? আপনার পলিসিও তো আপনি ঠিক করতেছেন না, আপনি তো কারোর সাথে কথাও বলতেছেন না যে হচ্ছে আমি তো এদেরকে রাখতে পারবো না। এবং এই যে 2017 পর থেকে ধরেন একটা বড় সংখ্যক আসছে, 2017 পর থেকে যারা আসছে তাদেরকে তো আমি ন্যূনতম মানবাধিকার দিতে পারতেছি না, এবং এদেরকে তো আপনি শরণার্থী পরিচয় দিচ্ছেন, আপনি তো আটকে পড়া মিয়ানমারের অধিবাসী বলতেছেন। শরণার্থী পরিচয় দিলে বাংলাদেশের হচ্ছে কিছু শরণার্থী ক্রাইটেরিয়া আছে আন্তর্জাতিক, সেটা দিতে হবে বলে হচ্ছে আপনি দিচ্ছেন না, সেটা না দিয়ে আপনি একটা বম বানাইতেছেন ইয়ের মধ্যে। আপনি এদেরকে ধরেন, এখন আমরা মানে আমি জানি না মানুষ কিভাবে বলবে, কিন্তু সমস্যা যেটা হয়েছে এই মানুষগুলোকে তো আমরা কাজে লাগাইতে পারি নানাভাবে। আমরা ক্যাম্পের মধ্যেই রাখলাম, আমরা তো কাজে লাগাইতে পারি, আমাদের জন্য কাজে লাগাইতে পারি। মানে কাজটা তো আসলে তারও একটা মানসিক স্টেবিলিটির জন্য আসলে দরকার, না হইলে এই মানুষগুলো হয়ে যাবে, এই মানুষগুলো সন্ত্রাসী হয়ে উঠবে, এই মানুষগুলো অপরাধে জড়ায় পড়বে। কারণ আলটিমেটলি টাকা পয়সা তো লাগবেই সবার। আলটিমেটলি তো একটা মানুষ তার জীবন তো চালাইতে হবে, কিভাবে চালাবে সে? এবং যেভাবে ধরেন এরা বুম হইতেছে, এদের তো ধরেন অনেক বেশি রেটও ভালো, মানে পপুলেশন গ্রোথ রেটও তো ভালো। তো ফলে আমাদের তো এটা নিয়ে করতে হবে যে আমি এদের সাথে কিভাবে ডিল করব। এখন কিছু মানুষ ধরেন মালয়েশিয়া যেতেছে, কিছু ইন্দোনেশিয়া যেতেছে, কিছু কাউরে শরণার্থী বানায় আমেরিকায় নিয়ে যেতেছে। এখন হচ্ছে সবাই মনে করতেছে যে না আমি আমেরিকায় যাব, এই যাব সেই যাব। এইটা তো সমস্যাজনক। আপনার তো আলটিমেটলি একটা করতে হবে আর কি। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, ওখানে আমি অনেক মানুষের সাথে কথা বলছি, কেউ আমাকে জিয়াউর রহমানের একটা আলাপ বলছিল যে আমরা যখন জিয়াউর রহমানের সময় একটা হয়েছিল, জিয়াউর রহমানের সময় একটা ইনফ্লাক্স করছিল, তো তখন হচ্ছে জিয়াউর রহমান বলছে যে আমি এদের হাতে অস্ত্র দিয়ে দিব, তার নাহলে হচ্ছে তুমি মায়ানমারকে, যে আমি এদের হাতে অস্ত্র দিয়ে দিব, এরা নিজেদের জায়গা দখল করবে যদি হচ্ছে তোমরা এর মধ্যে না নাও। তো তখন সুর করে সবাই নিয়ে নিছে, কিন্তু যদিও হচ্ছে গণহত্যা করছে, এই করছে সেই করছে। তো ফলে কিন্তু আসলে কি করব আমরা? কারণ ধরেন এই এনজিওবাদী আলাপচারিতা, এনজিওবাদী পলিটিক্সে তো আমরা এদের জন্য আসলে কোনো কিছুই করতে পারবো না। এবং ধরেন আজাদির জন্য, নিজের জমিন পাওয়ার জন্য লড়াইটা তো আমার মনে হয় খুব বেশি জরুরি জিনিস। এরা তো লড়াই করতে পারে, আমরা হয়তো লড়াইটারও জন্য আমরা কিছু সাহায্য করতে পারি, কিংবা আমি জানি না, কিন্তু তারা কি আসলে এই লড়াইটা করতে চায় কিনা? যে তারা সমস্যা হয়েছে কিছু চায়, কিছু রোহিঙ্গা চায় লড়াই করতে। তারা হচ্ছে ধরেন নানাভাবে চায় যে তাদেরকে সাহায্য করা হোক, ব্যাক্ট করা হোক, কিন্তু এনজিওরা তো এই লড়াইয়ের দিকে দিবে না, এনজিওরা তো লড়াইয়ের বিপরীতে। ধর্ম নিয়ে তো আমাদের আসলে বিস্তর আলাপ হয়েছে শুরু থেকেই, কিন্তু শেষ পর্যন্ত একটা আলাপে আসলে আসি, সেটা হচ্ছে যে এই ধর্ম তো একেবারে
প্রিলিমিনারি পর্যায়ে তো ধর্ম এক ধরনের ব্যক্তিগত বিশ্বাসের জায়গার মধ্যেই ছিল, বা এত ব্যাখ্যা বিশ্লেষণের জায়গায় তো আসলে ছিল না। তো আপনি কি আসলে মনে করেন যে ধর্ম কি তার ওই নিজস্ব একজন ব্যক্তির একান্ত ব্যক্তিগত না, বিশ্বাসের জায়গায় কি ধর্ম আসলে আসলে ব্যক্তিগত না, ধর্ম ব্যাপারটাই সামাজিক। সামাজিক? ধর্ম ব্যাপারটাই সামাজিক। আসলে ধর্ম, আপনি যদি ধর্মের মানে আমি হিস্ট্রিক্যালি ধর্ম যদি দেখেন, ধর্মটা আসলে তৈরি হয়েছে কেন? মানুষের মধ্যে মহব্বত, মিলমিশ তৈরি করে দেওয়ার জন্য ধর্মটা হয়েছে। কারণ আপনি হচ্ছে আরেকজনকে মারবেন না কেন? কারণ আপনি হচ্ছে তার আর আপনার আদর্শ এক। আপনি তারে কেন হচ্ছে শেষ করে দিবেন না? কারণ আপনি জানেন সে হচ্ছে আল্লাহরে বিশ্বাস করে, আপনি আল্লাহরে বিশ্বাস করেন। আপনি কেন তারে মারবেন না? কারণ হচ্ছে পরকাল আপনি মরে গেলে আল্লাহ আপনাকে হচ্ছে ধরবে আপনি যদি হচ্ছে তার উপর জুলুম করেন। তো ফলে ধর্ম ব্যক্তিগত না কখনোই, ধর্ম সবসময় সামাজিক, সবসময় সমাজ নিয়ে, অনেক মানুষ নিয়ে ক্রিয়া করে, নাহলে হচ্ছে ধর্মের কোনো মূল ইয়েটাই থাকে না। এবং একই সাথে ধর্ম ব্যক্তিগতভাবে হচ্ছে নানাভাবে ইয়ে করে, আপনার আত্মিক জায়গাটা দেয়। আপনি হচ্ছে ধরেন আরেকজন আপনার উপর জুলুম করলো, আপনি তার উপর জুলুম করতে পারতেছেন, আপনি কি করলো? আল্লাহ তুমি আমার মাফ, তুমি হচ্ছে দেখো, আল্লাহ তুমি দেখো। আপনাকে এইভাবে এই মানসিক শান্তির জায়গাটাও তো দেয় ধর্ম। তো ফলে ধর্ম কখনো ইয়ে না, ব্যক্তিগত জায়গা না, ধর্ম সবসময় সামাজিক। ধর্ম সবসময় ব্যাখ্যার জিনিস। ধর্ম নানা ব্যাখ্যা থাকে, নানা কিছু থাকে। এবং ধরেন হিস্ট্রিক্যালি ধর্মের এই ব্যাখ্যাগুলো নিয়ে রাজনীতি হয়েছে, পলিটিক্স হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, সবই হয়েছে। আমাদের উচিত, আমাদের কাজ কি হবে সেইটা হচ্ছে আলাপ। ধরেন একদম খেলাফতের আমল থেকেই ধর্ম নিয়ে ঝামেলা শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহুর সময় আলী রাদিয়াল্লাহু, মুয়াবিয়া, আয়েশা রাদিয়াল্লাহু, এদের মধ্যে ঝামেলা হয়েছে না? মুয়াবিয়ার সাথে আয়েশা, আলী রাদিয়াল্লাহুর সাথে আয়েশার যুদ্ধ হয়েছে না? আয়েশা রাদিয়াল্লাহু হয়েছে। তো এটা ধর্মের ব্যাখ্যা নিয়ে যুদ্ধ, এবং ধর্মের ব্যাখ্যা কখনো ওইভাবে ব্যক্তিগত ছিল না। তো ফলে এই আমাদের আলাপ হচ্ছে, আমরা হলো এখন গণতান্ত্রিক প্রক্রিয়া, ধর্মটা কিভাবে বলবো যে তুমি তোমার ব্যাখ্যা নিয়ে, তুমি তোমার চিন্তা নিয়ে, তুমি তোমার সমাজ এবং তোমার ইয়ে নিয়ে থাকো, তুমি হচ্ছে অন্যের উপরে আক্রমণ করতে যাও না। এই জায়গাটা নিশ্চিত করতে হবে আমাদের। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন, আশা নাকি আশঙ্কা? আমি তো আশার পক্ষে, আমি তো আশা করারই মানুষ। আমি সবসময় তো আশাই করতে চাই, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশা করতে চাই। আশা না করলে আসলে বেঁচে থাকা মুশকিল হয়ে যায় আর কি। আমি আশাই করতে চাই। আচ্ছা, তরুণদের, বাংলাদেশের বর্তমানে যারা তরুণ রাজনৈতিক নেতারা আছেন, তাদের আসলে তাদের মধ্যে সবচাইতে বড় ভুল বা দুর্বলতা আসলে কোনগুলো? তাদের বড় দুর্বলতা হচ্ছে তারা হচ্ছে কিভাবে, মানে একটা বড় সমস্যা হচ্ছে তারা কোথাও কাজ করে নাই। খুব সমস্যা, মানে এখন যেহেতু আপনি পুঁজিবাজারের ক্ষমতা ইয়ে করবেন, তো ফলে আপনার পুঁজিবাজারে নানা অফিসে, নানা প্রতিষ্ঠানে আপনার কাজ করতে হবে। এরা কেউ কিন্তু কোনো জায়গায় কাজ করে নাই। এদের সবার আসলে 1-2 বছর আগে একটা অফিসে, একটা জায়গায় কাজ করা উচিত ছিল, কাজ করে নাই। এইটা হচ্ছে বড় ব্যাপার। তো ফলে তাদের সাংগঠনিক অনেক দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। কারণ তারা দেখেন, ইউনিভার্সিটির রাজনীতি আর হচ্ছে বাইরের রাজনীতি কিন্তু অনেক ভিন্ন ব্যাপার। এবং যে ইউনিভার্সিটির রাজনীতি করছে সে কিন্তু ধরেন ইউনিভার্সিটির রাজনীতি, ইউনিভার্সিটির চিন্তা ভাবনা এবং হচ্ছে বাইরের একটা অফিসে কাজ করার মধ্যে অনেক বড় তফাৎ আছে, আপনি তো জানেন। ধরেন বাইরের একটা অফিসে কাজ করার ম্যাচুরিটি অনেক বেশি, অনেক বেশি। ইউনিভার্সিটিতে যেটা বোঝাও যায় না, কিন্তু আমার মনে হয় যে না, আমি একদম উল্টে ইউনিভার্সিটিতে। এটা সবারই একদম, ধরেন আমারও মনে হয়েছে, আপনারও মনে হয়েছে যে আমরা সবকিছু করে ফেলবো, উল্টায় ফেলবো, কিন্তু এটা সম্ভব না। যখন আমি একটা প্রতিষ্ঠানে 1 বছর 2 বছর কাজ করি, তখন আমি বুঝি আসলে আমার যোগ্যতাটুকু কতটা আমার ইয়ে করবে। এদের সমস্যা হচ্ছে এরা কেউ জীবনে কোনোদিন কাজ করে নাই। এদেরকে আগে হচ্ছে অফিসে কাজ করা উচিত, নানা জায়গায় কাজ করে কাজ বোঝা উচিত, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এরা কেউ, আমি মনে করি এরা কেউ এখন ইউনিভার্সিটির রাজনীতির বাইরে যেতে পারেনি। 1-2 জন গেছে, এই যে হাসনাত গিয়ে আলাপ করে কথা বলে মানুষের, কিন্তু হাসনাতের সমস্যা হচ্ছে হাসনাত তো লোকাল রাজনীতিটা বোঝে না। লোকাল রাজনীতিটাও বোঝা উচিত, ওই প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলা, মানুষ কি চায় সেই বিষয়গুলো তাদের ডিটেইলে বোঝা উচিত, মানুষের সাথে থাকা উচিত, মানুষের সাথে কথা বলা উচিত অনেক বেশি। এরা কেউ করেনি এটা। তো ফলে এরা হচ্ছে মানুষ থেকে অনেক দূরে। বর্তমান বাংলাদেশকে যদি আপনাকে এক লাইনে ডেসক্রাইব করতে বলি, তাহলে আসলে কি বলবেন? আজকের দিনের বাংলাদেশ, আজকের বর্তমান ভয়ানক। আপনি এক লাইনে বলতে পারেন, আপনি এক শব্দে বলে ফেলছেন,
এক লাইনেও বলতে পারেন আমি আর কিছু বলতে চাই না, আমি এখন খুবই ভয়ানক অবস্থার মধ্যে আছি, আমি এর বাইরে তার কিছু বলতে পারবো না। তবে আমি আশা করতে পছন্দ করি। অবশ্যই, তাহলে আশাই আসলে আমাদেরকে আশা সামনের বাঁচায় দিনের পথ দেখাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আসলে অনেকক্ষণ আড্ডা হলো, হ্যাঁ। গল্প হলো। দর্শক আপনারাও পলিটিস্কোপের সাথে